কিছু কথা বলা শুরু করে। আছে মাহিদুল আসছে, প্লাবন আসছে, শুভ আসছে, নাসির আসছে, আবুল আমিন, সাকিব, 6 জন আসছে। আচ্ছা, তোমরা হয়তোবা জানো যে আনঅফিসিয়ালি আমাদের ঈদের আগেই ক্লাস শেষ। এটা কি জানো তোমরা? মানে এটা তো জানি না। এর আগে তো লাস্ট মনে হয় 25 তারিখ একটা শুক্রবার পরে আর 31 তারিখ। তারিখ তো ঈদই ঘুরে গেল। হ্যাঁ, সে হিসাবে অথবা তো 25 তারিখে তারিখে, লাস্ট। অথবা 25 তারিখে একটা লাস্ট, 25 তারিখে না, 24 তারিখ, 24 তারিখে লাস্ট শুক্রবার পরে আমাদের 25 তারিখ ল্যাব ক্লাস আছে। তো ওই হিসাব। ওই দিন পর্যন্ত অবশ্যই আমরা যাব। আমার প্ল্যান আছে 26 তারিখে দেখে একটা ক্লাস নিতে পারি কিনা, তোমাদের র্যাপ আপ ক্লাস। কারণ মনে হয় 27-এর পর থেকে আমাদের আর ক্লাস হবে না, কারণ 27 তারিখ তো আমাদের এমনি ছুটি, 28, 29, 30। তো তোমরা ধরে নাও 26, ঠিক আছে, ধরে নাও 26। তো আমাদের কিন্তু আর আসলে ওইভাবে সময় নাই হাতে, খুব বেশি একটা। আমাদের আজকের পরে আমি দেখতেছি 2টা ক্লাস দেখাচ্ছে এখানে, 17, 24। আমাদের ল্যাব ক্লাস দেখাচ্ছে 3টা, 11, 18, 25, 11, 18, 25, 3টা ল্যাব ক্লাস দেখাচ্ছে। তো ডেফিনেটলি আমাদের একটা একটা করে এক্সট্রা ক্লাস তো লাগবেই, ধরেই না। মোটামুটি স্যার, অলরেডি। হ্যাঁ, বলো। ঈদের পর স্যার যেহেতু ভার্সিটি খোলার একটা সম্ভাবনা হয়তো থাকতে পারে, তো আমাদের পরীক্ষা কি স্যার এই অনলাইনে দেওয়া লাগবে ঈদের পরে যদি খুলে? আর যদি না খুলে তাহলে তো আলাদা বিষয়। আহ আমার মনে হচ্ছে এটা টোটালি আমার পার্সোনাল ধারণা, কারণ ঈদের পরে বিশ্ববিদ্যালয় খুলবে, আহ, এটা যদি অ্যানাউন্স করে, তারপর আবার বিশ্ববিদ্যালয়ের একটা সিদ্ধান্তের ব্যাপার আছে। ওটা তো সরকারি পক্ষ থেকে বললো যে আমরা এরকম খুলে দেওয়া যেতে পারে। মাদ্রাসা নাকি স্যার খুলে দিতে শুনলাম 12 তারিখ থেকে না কবে। হ্যাঁ, কমই মাদ্রাসা খুলে দিচ্ছে মেবি, হাফিজিয়া মাদ্রাসা। কিন্তু ওই আসলে কতটুকু কি হবে না হবে এটা তো আসলে এই মুহূর্তে বলা যাচ্ছে না। তবে আমার পার্সোনাল ধারণা, আমার মনে হচ্ছে না অফলাইনে এক্সাম হবে না, আমার মনে হচ্ছে। কারণ একটা বড় সমস্যা হতে পারে যে হুট করে আসলে এত বড় রিস্কটা নেওয়া হবে না। ঠিক আছে, বললো আর বলার সাথে সাথে যে করোনা উধাও হয়ে গেছে তা তো না। আর অবস্থা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। শাহিন কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো ভালো আছেন স্যার? হ্যাঁ। স্যার 2020-এ স্যার খোলা হবে না স্যার মনে হচ্ছে। না, আমরা আশায় থাকি। তবে আমার কাছে যেটা মনে হয় যে তোমাদের অনেকেই তো ঢাকা ছেড়ে চলে গেছে। তো হুট করে যদি আবার অনলাইন এক্সাম, ক্যাম্পাসে অফলাইন এক্সাম দিয়ে দেয়, তো তাদের জন্য একটু প্রবলেম হবে। ঠিক আছে। অবশ্যই স্যার, আমার স্যার বাসা ছেড়ে দিছি স্যার, 3 মাস হ্যাঁ, যাবত বাসা ছেড়ে দিছি। আমি স্যার বাসা গোছাই দেবো স্যার। সেটাই মানে ওই জন্য আমার কাছে মনে হয় যে এইভাবে অনলাইনেই চলুক। নেক্সট সেমিস্টার এক্সাম গুলো হয়তো আমরা, যদি সবকিছু ঠিকঠাক থাকে, হয়তো আমরা অফলাইনে চলে যেতে পারবো। তবু আমার মনে হচ্ছে কিছুটা অনলাইন থাকবেই। এবং মজার ব্যাপার হলো অনলাইনের কারণে এখন অনেকেই ক্লাস করতে পারে, যারা আগে ফিজিক্যালি ক্লাস করতে পারতো না, চাকরির জন্য বা যেভাবেই হোক, অনেকেই ক্লাস করতে পারতেছে। তবুও আমার জি কাছে স্যার, জি স্যার। তবুও আমার কাছে মনে হয় যে তোমাদের এই মুহূর্তেই আসলে বিশ্ববিদ্যালয় হয়তো ওই রকম নিবে না যে হঠাৎ করেই আবার ক্লাস শুরু হয়ে যাবে অফলাইনে ক্যাম্পাসে এসে, কারণ একটা রিস্কের ব্যাপারও থেকে যায়। সো ওইসব কারণে আর কি আমার মনে হচ্ছে না। তো ধরে রাখো অনলাইনই, আর অফলাইন হলে তো আসলে যেটা হবে সেটা তো করে নিতেই হবে। তো ধরে রাখো অনলাইনে। অনলাইনে বলতে এখন কিভাবে নিবে এটা তো আসলে ওই ওই আগে ঠিক করে স্যাররা, বা ডিপার্টমেন্টের চেয়ারম্যানরা বসে ঠিক করে যে আগে কিভাবে হবে বা কোন প্রসেস আমরা নিব। তো ঠিক সিমিলারলি এগুলো তো আসলে আমাদের হাতে থাকে না, আমাদের যেটা যেভাবে বলা হয় আমরা সেভাবে এক্সিকিউট করি। তো আমার স্যার অনলাইনে হোক অফলাইনে হোক সবগুলো ঈদের পর পরই আসলে হবে, হ্যাঁ, আগস্টের ভিতরে। এক্সাম এক্সাম আমি যতটুকু শুনছি যে 9-10 থেকে শুরু হবে, আমি যতটুকু শুনছি। ওই 10। 9-10 বা আগে পিছু হতে পারে, বাট আমার শোনা, আমি তোমাদের শিওর বলতে পারতেছি না এই মুহূর্তে এক্স্যাক্টলি, যতক্ষণ পর্যন্ত নোটিশ না দেয়। কিন্তু আমি যতটুকু শুনছি 9-10। তো ওইভাবে তো আসলে তোমরা ওইভাবে প্ল্যান প্রোগ্রাম করো। আর আরেকটা জিনিস হলো যে আমাদের এই মাঝের সেমিস্টারটা, রমজান মাসের সেমিস্টারটা এমনি অনেক ক্লাস হয় না।
ঠিক আছে, খুব কম ক্লাস হয় যখন আমরা বিশ্ববিদ্যালয়ে আমরা ক্লাস করাতাম। আমার আমি যদি ভুল না বলি, তো এইবার আলহামদুলিল্লাহ জি আমাদের স্যার। এই অনলাইন হওয়ার কারণে আমাদের মোটামুটি আমরা একটা প্রপার অ্যামাউন্টের একটা ক্লাস নিতে পারছি, সেটা একটা পজিটিভ দিক বলতে পারো। আর এই তো, যে মোটামুটি তোমাদের আরেকটা ব্যাপার হলো যে তোমরা এই শুভ তোমাদের অলরেডি তোমাদের বলছে, আমি একটু হালকা বলি, তো তোমাদের শিপন স্যার বলার কথা যে তোমরা হয়তো বা সবাই জানো যে 15 জুলাইয়ের মধ্যে একটা আছে, এই কি বলে এটাকে, ওয়েবার স্যার ওয়েবারে ডিসকাউন্টেড। যে, হ্যাঁ ওয়েবারে যে ব্যাপারটা, ওইটা তোমরা একটু ট্রাই করো, ঠিক আছে? কারণ 20% টাকা তো বেশ অনেক টাকা, তো ওইটা তোমরা একটু ট্রাই করতে পারো যে আর এছাড়া তো তোমাদের কিছু সেমিস্টার ফি দেওয়া উচিত, কারণ যেহেতু স্যাররা পরিশ্রম করতেছে, বিশ্ববিদ্যালয় পরিশ্রম করতেছে, সো যে যত পারো তোমরা একটু ট্রাই করো, ঠিক আছে? করোনা পরিস্থিতিতে সবারই অবস্থা খারাপ, এটা আমরাও জানি, সবই চলতেছে, কিন্তু আসলে বিশ্ববিদ্যালয়কে সচল রাখতে বা তোমার বিশ্ববিদ্যালয়ের যে একটা স্টাফ বলো, ওরাও তো আসলে পরিশ্রম করতেছে, বা ওদের তো আসলে মানে বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয় তো আসলে অন্যরকম কোনো ইনকাম সোর্স নেই, তো তোমাদের টাকাতেই বিশ্ববিদ্যালয় চলে। সো তোমরাও একটু ট্রাই করো যাতে বিশ্ববিদ্যালয়টা যাতে বন্ধ না হয়, ঠিক আছে? এটা আমার পক্ষ থেকে রিকোয়েস্ট থাকবে। আর তোমরা যা কিছু আছে তোমাদের, তোমরা ওই 26 তারিখের মধ্যে শেষ করার ট্রাই করো। যদি অ্যাসাইনমেন্ট থাকে, প্রেজেন্টেশন থাকে, বা কোনো গাইড ক্লাস লাগে, ওগুলো 26 তারিখের মধ্যে শেষ করো। আমি তো আমারটা চেষ্টা করবো 26 তারিখের মধ্যে সব শেষ করতে। বাকিটা আল্লাহ ভরসা, দেখি কি করা যায়। আর হয়তো বা একটা দুটা এক্সট্রা ক্লাস লাগতে পারে, আমি হয়তো বা বলবো তোমাদের রাতে 8টা হোক, 7:30 হোক, তোমাদের সাথে ডিসকাস করে আমি নিব, বা আমি সেলিমকে বলবো যে তোমরা ডিসকাস করে আমাকে একটা টাইম দাও, তো তখন আমি হয়তো একটা এক্সট্রা ক্লাস, একটা করে এক্সট্রা, একটা ল্যাবের একটা এক্সট্রা ক্লাস নিবো, একটা আম, কি বলে এটাকে, একটা থিওরি ক্লাস, একটা এক্সট্রা ক্লাস নেবো। আর এমনিতেও আসলে অনলাইনে সিলেবাসটা আমরা চাইলেও ওইভাবে শেষ করতে পারতেছি না, কারণ অফলাইনে যতটা আমরা অ্যাক্টিভিটি করতে পারতাম অনলাইনে অতটা করা যাচ্ছে না, এটা আমাদের কিছু বাধ্যবাধকতা, আমরা পারতেছি না, ঠিক আছে? বিকজ অফ ক্লাসগুলা অফলাইনে যতটা দ্রুত আগানো যায় অনলাইনে অতটা দ্রুত আগানো যায় না, বা অনেকে নেটের প্রবলেম থাকে। তো এইসব কারণে সব মিলাই ঝিলে আমাদের কম্প্রোমাইজ করতেই হচ্ছে, কারণ এইটা তো আসলে শুধু আমরা না, পুরো বিশ্ব করতেছে কম্প্রোমাইজ। তো এটা নিয়ে এখন এই মুহূর্তে খুব বেশি ভাবার দরকার নেই, কারণ সিচুয়েশনটা পুরো বিশ্বই করতেছে। হ্যাঁ মাস। তো ঠিক আছে, তোমরা তোমাদের রোলগুলো দিয়ে দাও, আমি সবাইকে মিউট করে দেই, তোমরা নিজেকে আনমিউট করতে পারবে। আমি ক্লাসটা শুরু করি আজকে। ইন্টারেস্টিং ক্লাস, ভালো লাগবে আশা করি, ঠিক আছে? তো আজকে যে টপিকটা স্যার, আমরা, বলো। ওই যে গত ক্লাসের ওই যে হোমওয়ার্ক ম্যাথটা দিছিলেন, এটা তো মানে এই ক্লাসে একটু আলোচনা করতে চাইছি। হ্যাঁ, হোমওয়ার্কটা কি কেউ করছো? আমি করছি, বাট হলো কিনা সেটা তো এখন বুঝবো কি করে। আমাকে পাঠাও তাহলে, মেসেঞ্জারে পাঠাও, ঠিক আছে? আমরা মেসেঞ্জারে দেওয়া হলে আমরা ডিসকাস করি, যদি বা ক্লাসের শেষে তুমি স্ক্রিন শেয়ার করতে পারলে স্ক্রিন শেয়ার করো। স্ক্রিন শেয়ার করতে পারবা? এখানে স্যার হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জুমে ভালো স্ক্রিন আছেন শেয়ার, স্যার? হ্যাঁ ভালো আছে। জুমে স্ক্রিন শেয়ার করতে পারবা? তোমরা পাঠাও, আমাকে মেসেঞ্জারেই পাঠাও, ওই গ্রুপে পাঠাও, আমি দেখবো। যদি কারোটা হয় আমি সেটা ওকে করে বলে দিব, আর যদি কারোটা না হয় তাহলে আমি করে তোমাদের জানাই দিলাম, ঠিক আছে? স্যার আক্ষরিক করতে আমি চেষ্টা করেছি, হার্ডলি চেষ্টা করিনি, কিন্তু বেশ কয়েকটা টার্মস আমার কাছে খুব বেশি ক্লিয়ার না, মানে ক্লিয়ার বলতে কি অতটা বুঝে উঠতে পারিনি। আচ্ছা, না ঠিক যেমন আছে। মনে করেন যে আমাদের আগের আগের দিনে যে পিটিএ ছিল ওইটাতে একটা ফ্রিকশনের ব্যাপার ছিল, তারপরে আপনার আচ্ছা ভরের ব্যাপারটা ছিল, ত্বরণের ব্যাপারটা ছিল। তো আচ্ছা, দাঁড়া আমি সবকিছু দেখি মিলে ওই মোটামুটি লেকচারটা একটু কোথায় আছে। রিভিউ করে দেন। হ্যাঁ, আমি ঠিক আছে, আমি বুঝতে পারছি, আমি এটাকে, ওকে, আমি পাইছি, আমি এটাকে দেখি কতটুকু কি করা যায়। আচ্ছা, আমি মুখ দিয়ে বলে দিই, আহ, তোমরা, মুখ দিয়ে বললেই হবে। হ্যাঁ মুখ দিয়ে বললেই হবে। তোমরা দেখতে পাচ্ছ এটা জি স্যার। সবাই? জি আচ্ছা, স্যার। হুম, তো এখানে কি স্যার উপর বেসিক্যালি, থেকে যদি শুধু আমাদের এই ম্যাথমেটিক্যাল অংশটা বাদে যদি উপরের অংশটা শুধু একটু রিভিউ করে দেন হালকা।
না, আমি পুরোটাই তোমাদের A to Z যাচ্ছি, সমস্যা নেই। সমস্যা, আমাদের হাতে যথেষ্ট সময় আছে। আর বলো। মেসেঞ্জারে দিছি স্যার। আচ্ছা আচ্ছা, ওটা আমি দেখছি। দেখার আগে আমি একটা বেটার এক কাজ করি যে আমি এইটাকে একটু ডেসক্রাইব করি, সবার জন্য ডেসক্রাইব করি, যেটা ভালো হবে আর কি। আচ্ছা, তোমরা সবার আগে যেটা দেখো যে স্যার এইরকম মেকানিক্যাল সিস্টেম গুলার মেইন যেটা হলো যে সবসময় মনে রাখবা, এই কথাটা আমি লাস্ট ক্লাসে বলছি কিনা আমার এক্স্যাক্টলি মনে নাই, যে এখানে কয়টা ইকুয়েশন হবে। ঠিক আছে, কয়টা ইকুয়েশন হবে এটা ডিপেন্ড করে কয়টা ভর আছে। ইলেকট্রিক্যাল সিস্টেমে যেমন কয়টা ইকুয়েশন হবে বা কয়টা লুপ ইকুয়েশন হবে এটা ডিপেন্ড করে কয়টা মেশ আছে, ঠিক আছে, বা কয়টা লুপ আছে আমাদের। ঠিক সিমিলারলি মেকানিক্যাল সিস্টেমে কতগুলা ইকুয়েশন হবে এইটা ডিপেন্ড করে কতগুলা ভর আছে। দেখো এখানে ভর বেসিক্যালি দুইটা আছে, একটা M1 আর একটা কি M2। এবং আরেকটা মজার ব্যাপার হলো এখানে ক্যালকুলেশনের সুবিধার্থে সবকিছুর ভ্যালু কিন্তু 1, সবকিছুর ভ্যালু 1। দেখো কে এর ভ্যালু হোক বা এই ফ্রিকশন কনস্ট্যান্টের ভ্যালু গুলো হোক, যেটাই হোক সবকিছুর ভ্যালু কিন্তু 1, বা ইভেন ভর গুলার ভ্যালু 1 বিকজ অফ ক্যালকুলেশনের সুবিধার্থে। ঠিক আছে, জাস্ট প্রসেসটা যাতে আমাদের আইডিয়া থাকে। এখন যেহেতু আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের দুইটা ভর, একটা M1 একটা M2। তো দুইটা ভরের জন্য আমরা বুঝতে পারতেছি যে আমাদের দুইটা ইকুয়েশন হবে, এটা কনফার্ম। আমরা সবাই রোল গুলো একটু আমাদের চ্যাট বক্সে দিয়ে দিই এর মধ্যে। তো M1 এবং M2 দুইটা ভর, তো এখান থেকে দেখা যাচ্ছে। তো আমরা কি করব, এই দুইটা ভরের জন্য দুইটা ইকুয়েশন বের করবো। যদি আমরা দুইটা ইকুয়েশন বের করতে পারি তাহলে আমরা ইজিলি নির্ণায়ক পদ্ধতিতে সলভ করে ফেলবো। তো আমি আর ওই পদ্ধতিটা আমি আর দেখাবো না, কারণ ওইটা সেম প্রসেস, ইলেকট্রিক্যাল যেভাবে দেখাচ্ছি এখানেও সেম। ওইটা নিয়ে আর কথা বলা কোনো মানে হয় না। তো আমি জাস্ট দুইটা ইকুয়েশন কিভাবে হবে, চিন্তাটা আমরা কিভাবে করবো সেটা দেখবো। তো প্রথমে আমি যদি M1 এর কথা চিন্তা করি, একটা জিনিস খেয়াল করে দেখবা যে M1 এর কথা যদি আমরা চিন্তা করি, এই এই যে আয়তক্ষেত্র বা এই যে রেক্ট্যাঙ্গুলার যে বস্তুটা, এটা হলো M1। আর এই যে ইউ আকৃতির যে কালো এটা দেখতেছো চারপাশে, এই পুরো চারপাশে স্ট্রাকচারটা হলো ইউ মানে M2। ঠিক আছে, এই পুরো চারপাশেরটা। তো এই দুইটা যখন হলো, সেক্ষেত্রে যখন আমি M1 এর ইকুয়েশন বের করার চেষ্টা করব, তখন সেক্ষেত্রে দেখবো যে এই M1 এর সাথে কি কি ভর কানেক্টেড আছে। সরি, ভর না, বল। কি কি ফোর্স কানেক্টেড আছে, ভর না, ফোর্স। এখন কি কি ফোর্স কানেক্টেড আছে প্রথমে দেখো। এই যে M1 বস্তুটা M2 এর সাথে কিন্তু এই যে যখন এদিকে M1 এর উপরে এই যে একটা বাহ্যিক বল প্রয়োগ হচ্ছে, এটা আমাদের একটা বাহ্যিক বল যখন প্রয়োগ হচ্ছে, তখন কি ডেফিনেটলি এইটা এই M1 বস্তু এই দিকে যাওয়ার ট্রাই করবে, যেটাকে আমরা x1 এর সরণটাকে আমরা x1 ধরলাম। এখন এই M1 দেখো এইখানে M2 এর সাথে ঘর্ষণ হবে। আমি একটু সবাইকে একটু আনমিউট করে দিই, কারণ মিউট করে দিই হচ্ছে, যার প্রবলেম হবে সে আনমিউট করে কথা বলবে। এই M1 এই বস্তুটা এই M2 এর সাথে এই দুইটা পাশে কিন্তু ঘর্ষণ হবে। ঠিক আছে, কারণ যেহেতু সারফেসের সাথে লাগানো আছে ঘর্ষণ হবে। তো সেই ক্ষেত্রে এই দুইটাই কিন্তু ঘর্ষণ বল। এবং আরো মজার ব্যাপার দেখো, এই যে এখানে কিন্তু এই যে ঘর্ষণ কনস্ট্যান্ট বা ফ্রিকশন কনস্ট্যান্ট দেয়া আছে, ফ্রিকশন কনস্ট্যান্ট বা ড্যাম্পিং কনস্ট্যান্ট দেয়া আছে, যেটা ভ্যালু 1, তোমরা ডাইরেক্ট 1 ধরবা। তো এইখানে একটা ঘর্ষণ বল, এখানে একটা ঘর্ষণ বল, দুইটা ঘর্ষণ বল গেল। এখানে একটা স্প্রিং এর উপর তার বল আছে, এখানে একটা আরেকটা ফ্রিকশনের উপর তার বল আছে, তাহলে চারটা বলগুলো, একটা দুইটা তিনটা চারটা। এবং আরেকটা বল কিন্তু তার ভর নিজেই, তাহলে মোট বল হলো 5টা। এই 5টা বল হলো x1 এর জন্য পজিটিভ। কিন্তু আবার দেখো এই কে এবং এই ঘর্ষণটা দুইটাই কিন্তু আবার এই M2 এর সাথেও কানেক্টেড আছে। এবং এই যে ঘর্ষণ বল এইটা এবং এইটা, এই দুটাও কিন্তু এই M2 এর সাথে কানেক্টেড আছে। তাহলে এই চারটা বল আবার কিন্তু মাইনাস হবে। মাইনাস হবে কিসের সাপেক্ষে? x2 সাপেক্ষে। কারণ কি, ওই যে আমরা বললাম যে x1 মাইনাস x2 যেহেতু হয়, সেই ক্ষেত্রে আমরা প্রথমে 5টা বলই লিখবো, যে 5টা বল ডিরেক্টলি কানেক্টেড আছে সেগুলো x1 এর জন্য পজিটিভ লিখবো। তারপর যেই বলগুলো দুইটার মধ্যে মিউচুয়াল আছে, দুইটার মধ্যে বিদ্যমান বা দুইটার সাথে কানেক্টেড, সেগুলোকে আমরা আবার x2 এর জন্য মাইনাস করে দেবো। দেওয়ার পরে দেখবো যে আমাদের কোনো প্রকার এক্সটার্নাল ফোর্স আছে কিনা। আমরা দেখলাম যে স্যার এখানে একটা এক্সটার্নাল ফোর্স আছে Ft। ঠিক আছে, সরি, এক্সটার্নাল ফোর্স আছে Ft। এইটা হলো আমাদের ডান পাশে বস্তু। এইভাবে আমরা পরবর্তীতে কি করবো, x1 গুলাকে সব একসাথে করবো, x2 গুলোকে সব একসাথে করবো, শেষ। আমাদের M1 এর ইকুয়েশন চলে গেল।
আমি M2 টা বলার পরে তারপর আবার কোশ্চেন করি কোথাও কোনো প্রবলেম আছে। M2 ক্ষেত্রেও সিমিলার কাহিনী। দেখো M2 ক্ষেত্রেও যে স্যার এই ঘর্ষণ বলটা M2 সাথে আছে, এই ঘর্ষণ বলটা M2 সাথেও আছে দুইটা। এইটা আছে, এইটা আছে, এই চারটা। M2 নিজের একটা ভর আছে কয়টা? 5টা। M2 এর জন্য আরেকটা যেটা এক্সট্রা সেটা হলো এই M2 আবার এই যে বাহিরের সারফেসের সাথে ঘর্ষণ হচ্ছে। তখন এখানে দেয়া আছে। তাহলে কি এই যে 6টা বল, এই 6টা বল কিন্তু X2 এর জন্য পজিটিভ বা M2 এর জন্য আমরা লিখবো। তারপরে দেখবো আমরা কোন বলগুলো আবার M1 এর সাথে কানেক্টেড আছে। এই যে এই ঘর্ষণ বল, এই ঘর্ষণ বল, এইটা এবং এইটা, এই চারটা কিন্তু আবার M1 এর সাথে কানেক্টেড আছে। এর জন্য আবার X1 এর জন্য এই চারটা বলকে মাইনাস করে দিতে হবে। তো প্রথমে আমরা 6টা লিখবো যে 6টা বল এই M2 এর সাথে কানেক্টেড আছে। তারপর আমরা আবার এই চারটা বল যেগুলো M1 এর সাথেও কানেক্টেড আছে বা মিউচুয়াল দুইটার মধ্যেই আছে, সেগুলোকে আমরা আবার মাইনাস করে দিব। যখন আমরা মাইনাস করে দিব ইকুয়ালস টু দেখবো এই M2 এর উপর কোনো ডিরেক্ট কোনো ফোর্স কানেক্টেড আছে কিনা। দেখবো যে না স্যার এখানে M2 এর উপরে কোনো ডিরেক্ট ফোর্স নাই, সো ইকুয়ালস টু হবে 0। আমাদের দুটো ইকুয়েশন হয়ে গেল x1 x2 এর জন্য। তো আমরা x1 x2 আমাদের এখানে প্রবাবলি x2 এর জন্য বের করতে বলা হয়েছে। আমরা x2s ইকুয়ালস টু, তারপর আমরা নির্ণায়ক পদ্ধতিতে দুইটা ম্যাট্রিক্স বের করবো, ঠিক আছে। নিচেরটা থাকবে ডেল ম্যাট্রিক্স, উপরেরটা তো আমাদের যে ম্যাট্রিক্স আমরা বের করি, ঠিক আছে। হ্যাঁ, এখন যদি কারো কোনো প্রশ্ন থাকে তোমরা আমাকে করতে পারো। আর বলো। হ্যাঁ, এখানে মানে এই যে M2 ভরের জন্য যেমন FV4 যে একটা আলাদা একটা হ্যাঁ ফ্রিকশন বল নিচে, হ্যাঁ। তাহলে এক্ষেত্রে তো M1 ভরের জন্য একটা নিচে বল মানে যদি না আমরা দিতে পারতাম, দেয়া যায় নাকি? না, দেওয়া যাবে না। কারণ দেখো M1 ভরটা এই সারফেসের সাথে কানেক্টেড না, M1 ভরটা M2 এর সাথে কানেক্টেড, ঠিক আছে। M2 যে এই যে ইউ আকৃতি যে স্ট্রাকচারটা, এইটা ডিরেক্টলি এই বাহিরের যে এক্সটার্নাল হ্যাঁ, সারফেসের সাথে ঘর্ষণ হচ্ছে। আচ্ছা M1 এখন বলটা M2 এর ভেতরে, আমি আচ্ছা বুঝতে আচ্ছা পারছি, এটা এক্সটার্নাল এই সারফেসের সাথে এম কোনো ঘর্ষণ হচ্ছে না। স্যার M2 কে ডিরেক্টলি আমরা একটা বক্স কল্পনা করতে পারি ডেফিনেটলি এবং ইউ ওই আকৃতির একটা বক্স, এটার ভিতরে হ্যাঁ হলো বক্সের ভিতরে M1। আরেকটা ভর M1 আমরা কল্পনা বক্সের করি। ভিতরে হ্যাঁ M1 ভর, তাহলে হ্যাঁ আর এখন M2 যদি ভরটা ফ্লোরের হ্যাঁ উপর দিয়ে যাচ্ছে আর হ্যাঁ M1 বলটা ওই বক্সের ভিতরে দুইটা সারফেসে। হ্যাঁ 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 হ্যাঁ, মাহিদুর বলো। আর X2 যেটা আমরা যে দিকে মানে বলটা ইয়াটা দেখাচ্ছি হ্যাঁ X2, হ্যাঁ, হ্যাঁ। এটা যদি অপোজিটে দেখে মানে উল্টা এই পাশে দেখাই সেটা কি হবে বা? না, এই পাশে হবে না তো। দেখো তুমি দেখো, ফোর্সটা তো এদিকে আসতেছে, হুম। ফোর্সটা যখন এদিকে আসতেছে এইটা তো এদিকে যাবে না, কারণ তোমাকে তো আর মানে এক্ষেত্রে যেমন এই যে আমরা এফটি একটা ফোর্স দেখাচ্ছে যে এইদিকে হ্যাঁ যাচ্ছে, হ্যাঁ। তাহলে M2 ভরের জন্য মানে এফ ধরেন যে এফটি ভরটা কি অপোজিট হইতে পারে না ওই না দিকেই? না, অপোজিট হবে না। কারণ কি দেখো, তোমার তো এটা মেইন বল। তুমি যে একটা জিনিস সবসময় মনে রাখবা যে তুমি যে মেইন বলটা দিচ্ছ, ঠিক আছে, এইটাই তো এই M1 এবং M2 দুইটার উপরই তোমার ডিস্ট্রিবিউট হচ্ছে। এই বলগুলো সবগুলো যোগ করলে ইকুয়ালস টু কি FT হবে। সো এইটা অপোজিট হওয়ার মানে কোনো উপায়ই নেই। কারণ কি এটা তো তুমি দিচ্ছই হলো তুমি তোমার এই দিকে ডিরেকশন বা লেফট টু রাইট। তো এই M2 তো কখনো এদিকে যেতে পারবে না, কারণ এটা তো আর এমন না যে স্প্রিং এর মতো যেটা হচ্ছে বিপরীত দিকে প্রতিক্রিয়া করবে, ঠিক আছে। ভর মানে কি, যে কোনো একটা বস্তু, সেখানে তুমি যদি একদিকে ধাক্কা দাও, সেটা ডেফিনেটলি তোমার মনে করো একটা চেয়ারের উপরে তুমি একটা বাক্স রাখছো, তোমার বাক্সটা যদি ধাক্কা দিচ্ছ মনে করো পেছনের দিকে, তোমার চেয়ার কি সামনের দিকে আসা সম্ভব? সম্ভব না, না। ঠিক আছে। তো মেইন যে বলটা তোমার যে ডিরেকশনে তুমি দিবা, সেই ডিরেকশনে অলওয়েজ তার স্মরণ করবে। এখানে জাস্ট এটা একটা জাস্ট তোমাকে দেখানো হয়েছে, মানে এক্সাম্পল হিসেবে এরকম একটা আকৃতি দেখানো হয়েছে। বাট এটা সবসময় মনে রাখবা যে মেকানিক্যাল ফোর্স যেদিকে দেওয়া হবে সেই দিকেই তার স্মরণ করবে। তার অপর দিকে স্মরণ একমাত্র স্প্রিং এরই হইতে পারে, কারণ স্প্রিং এর বিপরীত প্রতিক্রিয়া একটা ধাক্কা দিতে পারে। হুম, আমার বোঝা গেছে আমার মনে হয়। স্যার ওই সিস্টেমটা যদি ডেভেলপ করা থাকে যে আমি বল দিব একদিকে কিন্তু সে কাজ করবে অপোজিটে, অনলি তখনই কাজ করবে, আদারওয়াইজ কাজ করার কোনো ওই সেই রকম যদি তোমার মানে থাকে, যে মনে করো তুমি এইরকম যদি কিছু মানে এস্টাবলিশ করতে পারো, কিন্তু নর্মাল অবস্থায় যদি শুধু ভর থাকে, সেই ক্ষেত্রে তোমার ফোর্স যেদিকে হবে তার স্মরণটাও সেই দিকেই হবে। আমি মনে বুঝাতে পারছি এখন। জি স্যার। ঠিক আছে। আর আমার মনে হয় এই কোয়েশ্চেনটা তোমরা এখন বিল্ড আপ করতে পারবে। আমি জানি না মাহিদুল কিভাবে করছে, আর একটু বাট যদি মানে হ্যাঁ, দেখতেন তাহলে আত্মবিশ্বাসটা বেড়ে যাইতো যে আমার ম্যাথটা তো বিশ্বাসটা বেড়ে যেত না। আচ্ছা, আমাকে তাহলে একটা মিনিট সময় দাও, আমি একটু দেখে দেই। আম, উম,
মাইনাস 1 2 3 4 ft। আচ্ছা আমি আর ল্যাপ্লাস দেখলাম না, আশা করি হয়েছে। পরবর্তীটা কি করছে, 1 2 3 4 5 6 1 2 3 4। আচ্ছা তুমি আর ওই যে হ্যাঁ ওই ভর বসাও না, কারণ ওয়ানই তো, ওয়ান আর বসানো লাগে না। আমি মানে পরেরটা একটু শর্ট করেই করছি হ্যাঁ সত্য। M2 আমার ভরে। মনে হয় ঠিক আছে, আমি এট এ গ্লান্স যেটা দেখলাম আমার মনে হচ্ছে ঠিক আছে, আমি এট এ গ্লান্স যেটা দেখছি ঠিক আছে। হুম, ঠিক আছে। হ্যাঁ থ্যাংক ইউ। তোমরা অলরেডি 14 জন আছো, তোমরা একটু দয়া করে তোমাদের একটু তোমরা ইটা করো, এই তোমাদের রোলটা একটু চ্যাট বক্সে দিয়ে দাও, নাহলে পরে ডিফিকাল্ট হবে আর কি আমার রোল বের করার জন্য। আচ্ছা আজকে আজকে আমার যেটা প্ল্যান ছিল সেটা সেটা আমরা শুরু করি আর কি। মোটামুটি আমাদের তবু আমরা শেষ করতে হবে ইনশাল্লাহ। ঠিক আছে, আমরা যেটা পড়ানোর চেষ্টা করতেছিলাম সেটা শুরু করি। সেটা হলো আজকের টপিক হলো রিডাকশন অফ মাল্টিপল সাবসিস্টেম। মানে হলো যে স্যার তোমরা একটা জিনিস, একটা ওয়ার্ড তোমরা হয়তো বা জানো যে ব্লক ডায়াগ্রাম রিপ্রেজেন্টেশন, মানে একটা 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 প্রজেক্ট হতে পারে বা যে কোনো একটা প্রসেস হতে পারে, এই প্রসেসের স্টেপ গুলাকে ব্লক ডায়াগ্রাম আকারে প্রকাশ করা। ঠিক আছে, ব্লক ডায়াগ্রাম আকারে, মানে প্রথমে এই স্টেজে যাবে, এই স্টেজ থেকে যাবো ওই স্টেজে যাবে, ওই স্টেজে যাবে, এরকম। বা ইভেন আমরা যখন আমরা যে কোনো প্রজেক্টের আইডিয়াও দেখাই সেখানেও কিন্তু আমরা প্রাথমিকভাবে কিন্তু আগে একটা ব্লক ডায়াগ্রাম ডিজাইন করি। যেমন সাপোজ একটা ইনপুট থাকবে, ইনপুট থেকে চলে যাবে আমাদের মাইক্রো কন্ট্রোলার হতে পারে, সেখান থেকে আমাদের আউটপুটে চলে যাবে, মানে এই যে ব্লক আকার যে সিস্টেম গুলো দেখানো, এইটাকে বলা হয় ব্লক ডায়াগ্রাম রিপ্রেজেন্টেশন। ঠিক আছে, তো আজকে আমাদের যে টপিকটা থাকবে সেটা হলো রিডাকশন অফ মাল্টিপল সাবসিস্টেম। মাল্টিপল সাবসিস্টেম মানে হলো যে একটা সিস্টেম কিন্তু আসলে শুধুমাত্র একটা পার্ট নিয়ে গঠিত না, মাল্টিপল পার্ট নিয়ে গঠিত, এবং এগুলো সবাই ইন্টারকানেক্টেড থাকে। ঠিক আছে, আমার মনে করো যে তিনটা হলো, এগুলো সবাই ইন্টারকানেক্টেড থাকে। এখন সেই ক্ষেত্রে আমরা যখন অ্যানালাইসিস করতে যাব সেই ক্ষেত্রে আসলে সবগুলাকে পার্ট বাই পার্ট অ্যানালাইসিস না করে আমরা যেটা করতে পারি, আমাদের ওভারঅল সিস্টেমটাকে বা ওভারঅল সাব সিস্টেমটাকে যদি আমরা একটা ইকুইভ্যালেন্টে নিয়ে আসতে পারি, একটা ইকুইভ্যালেন্ট নিয়ে আসতে পারি, বা আরো স্পেসিফিক্যালি যদি বলি একটা ইকুইভ্যালেন্ট ট্রান্সফার ফাংশন নিয়ে আসতে পারি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের অ্যানালাইসিস করা খুব সুবিধা হয়ে যায়। এর জন্য এই রিডাকশন মানে হলো ছোট করা, রিডাকশন অফ মাল্টিপল সাবসিস্টেম মানে হলো যখন এরকম মাল্টিপল সাবসিস্টেম থাকবে এগুলোকে রিডিউস করে একটাতে নিয়ে আসো, একটা ইকুইভ্যালেন্ট ট্রান্সফার ফাংশন গঠন করো। তো এইটা হলো যে দুই রকমের পদ্ধতি আছে। একটা হলো ব্লক ডায়াগ্রাম রিপ্রেজেন্টেশন, এই প্রসেসটাকে আমরা কিভাবে রিডিউস করতে পারি। আরেকটা হলো সিগন্যাল ফ্লো গ্রাফ আছে, যেটা আমরা আগামী ক্লাসে দেখবো। ওইটাও খুবই বেশি ইম্পর্টেন্ট। যদি আমাদের এই সেমিস্টারে মনে করো যদি অ্যাসাইনমেন্ট দেওয়া লাগে ফাইনালের জন্য, তো ওইটা থেকে থাকবেই, মাস্ট এন্ড মাস্ট থাকবে। তো ব্লক ডায়াগ্রাম রিপ্রেজেন্টেশনের সেক্ষেত্রে কি হবে যে স্যার আমরা আজকে যেটা দেখবো যে একটা ব্লক ডায়াগ্রাম এরকম মাল্টিপল সাব সিস্টেমকে কিভাবে আমরা রিডিউস করতে পারি। ঠিক আছে, তো এইটা জানার জন্য আগে আমাদের সবার আগে যেটা জানতে হবে যে স্যার ব্লক ডায়াগ্রাম সিস্টেমে কি কি কম্পোনেন্ট থাকে, এবং কোনো কোনো রুলস আছে কিনা, রুলস রেগুলেশন আছে কিনা, যেগুলো আমরা ফলো করে এটাকে রিডিউস করব। কিছু রুলস আছে, কিছু বেসিক রুলস আছে, সেগুলো আমরা দেখে তারপর আমরা সলভের দিকে আস্তে আস্তে যাব। তো সবার আগে যেটা আমরা করব সেটা হলো যে তোমার কি কি কম্পোনেন্ট আছে, বা একটা ব্লক ডায়াগ্রাম রিপ্রেজেন্টেশন সিস্টেম গুলা কি কি কম্পোনেন্ট ইউজ করে এটাকে রিপ্রেজেন্ট করা হয়। তো সবার আগে দেখো যে আমাদের যেহেতু সিস্টেম গুলার দুইটা খুবই অবিচ্ছেদ্য অংশ, একটা হলো সিগন্যাল, একটা হলো সিস্টেম। তো দেখো সিগন্যাল গুলাকে কিভাবে প্রকাশ করা হয়, সিগন্যাল গুলাকে অ্যারো দিয়ে প্রকাশ করা হয়, অ্যারো, জাস্ট অ্যারো দিয়ে, অ্যারোর উপরে যে সিগন্যাল গুলোর নাম লেখা হয়। ঠিক আছে, যেমন এখানে এখানে দেখো আরএস লেখা আছে, সিএস লেখা আছে। আরএস মানে ইনপুট সিগন্যাল, সিএস মানে আউটপুট সিগন্যাল। তো সিগন্যাল গুলাকে আমরা অ্যারো দিয়ে প্রকাশ করতেছি, অ্যারো দিয়ে। তো সিস্টেম গুলাকে কিভাবে প্রকাশ করা হয়, সিস্টেম গুলোকে এরকম ব্লক আকারে প্রকাশ করা হয়, এরকম ব্লক বক্স আকারে প্রকাশ করা হয়, যেটার ভিতরে তার ট্রান্সফার ফাংশনের ভ্যালুটা লেখা থাকে। ঠিক আছে, তো সিস্টেম গুলাকে ব্লক দিয়ে প্রকাশ করা হয় এবং সিগন্যাল গুলাকে অ্যারো দিয়ে প্রকাশ করা হয়। অলরেডি আমরা দেখেও আসছি যে স্যার এই যে ইনপুট সিগন্যালকে আমরা যেভাবে আর এস দিয়ে দিতাম এবং আউটপুটকে আমরা এখানে সিএস দিয়ে দিতাম। তো এইটাই ছিল ব্লক ডায়াগ্রাম রিপ্রেজেন্টেশন। তো এই দুটো মেইন কম্পোনেন্ট, আরো দুটো কম্পোনেন্ট আছে। একটাকে বলা হয় সামিং জাংশন। তো স্যার সামিং জাংশন মানে কি, আমরা হয়তো সিগন্যাল সিস্টেম আমরা পড়ে আসছি। সামিং জাংশন হলো একটা জাংশন যেখানে বিভিন্ন সিগন্যাল গুলোকে আমরা সাম করতে পারি।
ঠিক আছে, এটা সাম করতে পারি। মনে করো এখানে তিনটা সিগন্যাল আসছে, একটা R1, R2 এবং R3, এই তিনটা সিগন্যাল আসছে। তো এইটা আউটপুটটা যেটা হবে, সামিং জাংশনের আউটপুটটা হবে এর যোগফল আর কি। এবং অবশ্যই এই ক্ষেত্রে প্রত্যেকটা সিগন্যালের সাইনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবং দেখো RS এর সাইনটা প্লাস, R2 এর সাইনটা প্লাস, তো R3S এর সাইনটা কিন্তু আবার মাইনাস। সেক্ষেত্রে এটা যখন আমরা যোগ করব, সেক্ষেত্রে দেখো মানে আউটপুটটা যেটা হবে আমাদের, দেখো এখানে লেখা রাখছে CS, জাস্ট ফর এক্সাম্পল, CS ইকুয়ালস টু R1S প্লাস R2S মাইনাস R3S। তো এই জিনিসটা খেয়াল রাখবা যে সামিং জাংশনে যেটাই আসুক না কেন, যে সিগন্যালটাই আসুক না কেন, সেক্ষেত্রে তার সাইনটা খুব ইম্পর্টেন্ট। তার সাইন ওয়াইজ মানে যোগফল হলো, মনে করো দুইটা ভ্যালু আছে, একটা হলো A আর একটা হলো মাইনাস B, এই দুইটা ভ্যালু আছে। তো এই দুটাকে আমাকে যোগ করতে বলছে, তাহলে আমাদের যোগ যদি করি তাহলে A প্লাস ব্র্যাকেটে মাইনাস B হবে, তাই না? যোগ করলাম, যোগ করার পরে কিন্তু আলটিমেটলি এই প্লাস আর মাইনাস কিন্তু মাইনাস হয়ে যাবে, তো আলটিমেটলি কি হয়ে যাবে, A মাইনাস B। ঠিক আছে, তো আলটিমেটলি যোগই করতেছি আমরা, কিন্তু যেহেতু এই যে ইন্টারনালি একটা মাইনাস সাইন আছে, প্লাসের সাথে এই মাইনাস সাইনটা কি গুণে কি A মাইনাস B হয়ে যাবে। ক্লিয়ার? তো এইটা ছিল থার্ড থার্ড কম্পোনেন্ট। এবং ফোর্থ কম্পোনেন্ট হলো পিক অফ পয়েন্ট। পিক অফ পয়েন্ট বলতে হলো যে আমরা একটা পয়েন্টকে ডিস্ট্রিবিউট করে দিতে পারি, জাস্ট লাইক ইলেকট্রিক্যাল কানেকশনের মতো। ঠিক আছে, মনে করো যে এই পয়েন্টের ভ্যালুটা RS, আমি এখান থেকে তিনটা ভ্যালু নিলাম, মনে করো যে তিনটা ব্রাঞ্চ নিলাম, তিনটা পয়েন্ট নিলাম, তো তিনটা পয়েন্টের ভ্যালু তখন RS হবে, জাস্ট লাইক কানেকশনের মতো। ঠিক আছে, কারণ দেখো এগুলো শর্টেড লাইনের মতো ধরতে আমরা মনে করতে পারি শর্টেড লাইন। তো সিমিলারলি এখানে এই পয়েন্টে যদি RS থাকে, সিমিলারলি এই পয়েন্টে এসে কি RS থাকে। এটাকে বলে পিক অফ পয়েন্ট, পয়েন্টটাকে পিক অফ করা। মানে এই পয়েন্ট থেকে যখন আমরা ডিস্ট্রিবিউট করে দিলাম, আমরা যদি আরেকটা লাইন দিয়ে দিই, সেখানে RS চলে আসবে এরকম। তো এই চারটা মেজর কম্পোনেন্ট হলো যে তোমার ব্লক ডায়াগ্রাম রিপ্রেজেন্টেশনে ক্ষেত্রে। স্যার একটা একটা থেকে তিনটা হলো কেন মানে? না, আমি বলছি একটা থেকে তিনটা হচ্ছে না, আমি বলছি যে যদি একটা থেকে তিনটা হয়, ঠিক আছে, এই পয়েন্ট থেকে যদি তিনটা হয়, তাহলে এই পয়েন্টের ভ্যালু যদি RS হয়, তাহলে এই পয়েন্টের ভ্যালুটাও RS হবে। এখানে চারটা হয় সিমিলারলি, মানে কারণ তুমি এই পয়েন্ট থেকে যেহেতু এই ব্রাঞ্চটা নিচ্ছ, এই ভ্যালুর কোনো পরিবর্তন হচ্ছে না। এখানে তিনটা না, জাস্ট আমি বুঝাইলাম যে তোমার একটা থেকে যদি তিনটা পয়েন্ট আসে, বা এই পয়েন্টে যদি দুইটা পয়েন্টে ডিস্ট্রিবিউট হয়ে যায়, সেক্ষেত্রে এই পয়েন্টের ভ্যালু যদি এক্স থাকে, এই পয়েন্টের এইখানেও এক্সই আসবে। ঠিক আছে, এটা ছিল মেইন উদ্দেশ্য। আচ্ছা, স্যার একসাথে কি তিনটা যাইতে পারে স্যার? হ্যাঁ যেতেই পারে, আর অস্বাভাবিক কিছু তিনটা না। গেলে একসাথে তিনটা গেলে ভ্যালু কি স্যার একই থাকবে? হ্যাঁ, ভ্যালু একই থাকবে, এই জন্য এই নাম হলো পিক অফ পয়েন্ট এই ব্লক ডায়াগ্রামের ক্ষেত্রে। থ্যাংক ইউ ঠিক স্যার। আছে, আচ্ছা, এখন আমরা দেখবো যে আসলে ব্লক ডায়াগ্রাম রিপ্রেজেন্টেশন তিনটা রুল আছে, তিনটা রুল কিভাবে কাজ করে। ঠিক আছে, তিনটা রুল কিভাবে কাজ করে আমাদের একটু ভালোভাবে খেয়াল করব, কারণ এগুলাই আমরা একটু পরে ব্যবহার করব এবং খুব ইম্পর্টেন্ট। দেখো প্রথমটা হলো ক্যাসকেড ফর্ম, অথবা দেখা যাচ্ছে যদি দেখা, আমি আরেকটু জুম করে দিতে পারি, এখন মনে হয় দেখা যাচ্ছে। আর যারা মোবাইলে আছো তারা হাত দিয়ে ড্র্যাগ করতে পারো, হাত দিয়ে একটু টান দিলে দেখবে এটা বড় হয়ে যায় স্ক্রিনটা, বা একটু জুম করা যায়। ঠিক আছে, মোবাইলে করা যায়, পিসিতে হয়তো বা করা যায় কিনা আমার আইডিয়া নাই, পিসিতে আমি কখনো করি নাই, কিন্তু মোবাইলে দেখতে পারো। ঠিক আছে, মোবাইলে করা যায়। তো সেক্ষেত্রে আহ, উম, যেটা বলতেছিলাম ক্যাসকেড ফর্ম, ক্যাসকেড মানে হলো, ক্যাসকেড মানে একটার সাথে একটা লাগানো, ক্যাসকেড আর একটা, ও ক্যাসকেডের সিনোনিম হলো সিরিজ। ঠিক আছে, ক্যাসকেডের সিনোনিম হলো সিরিজ। ক্যাসকেডের সিনোনিম হলো সিরিজ, মানে সিরিজে কানেক্টেড, একটার সাথে একটা কানেক্ট, একটার সাথে একটা কানেক্টেড। দেখো এখানে মনে করো তিনটা সাব সিস্টেম আছে, একটা হলো G1S, যা ট্রান্সফার ফাংশনের ভ্যালু G1S, সেকেন্ডটা হলো G2S, এবং থার্ডটা হলো G3S। তাহলে দেখো আমার এই আমি একটা মিনিট দাও আমাকে একটু, আমার তোমাদের মনির সাইজে ফোন দিচ্ছে, ইম্পর্টেন্ট। হ্যালো,
আচ্ছা আচ্ছা, যেটা বলতেছিলাম আমি যে দেখো এখানে আমাদের ইনপুট সিগন্যালটা RS টা কিন্তু এই G1S এর এখানে ঢুকতেছে। তাহলে একটা জিনিস মনে রাখবা যে স্যার, এখন ব্লক ডায়াগ্রাম সিস্টেমে যখন একটা সিগন্যাল ট্রান্সফার ফাংশন ক্রস করে, মনে করো এই RS সিগন্যালটা এই ট্রান্সফার ফাংশনের ভেতরে ঢুকবে এবং এই ট্রান্সফার ফাংশনটা ক্রস করবে। ঠিক আছে, আমরা পড়ে আসছিলাম যে স্যার GS বা ট্রান্সফার ফাংশন ইকুয়ালস টু কি, CS বাই RS। তোমরা অবশ্যই পড়ে আসছো, আমি আমি নিজেও দেখায় আসছি, CS বাই RS। তাহলে এখান থেকে আমরা CS কে কি লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি CS ইকুয়ালস টু GS ইন্টু RS। তাহলে দেখো ফ্রিকোয়েন্সি ডোমেইনে কিন্তু এটা গুণ হয়ে যাচ্ছে, GS ইন্টু RS, মানে ইনপুট সিগন্যাল যেটা ঢুকাচ্ছ সেটা ট্রান্সফার ফাংশনের সাথে এক্স্যাক্টলি গুণ হয়ে যায়, আউটপুট সেটা বের হয়ে যাচ্ছে CS। তো তো ঠিক সিমিলারলি এখানে দেখো RS টা কিন্তু এই যখন G1S এর ভিতরে ঢুকবে, এটার আউটপুটে যেটা কি আসবে, এটা আউটপুটে স্যার এই যে ট্রান্সফার ফাংশনটা এবং এই ইনপুট সিগন্যালটা গুণ হয়ে যাবে। ঠিক আছে, এখন এই সিগন্যালটাই কিন্তু আবার এই G2 এর জন্য ইনপুট, এই G2 এর জন্য কিন্তু এটা আবার ইনপুট। এখন এইটা যখন এই ইনপুটের ভিতর দিয়ে এই G2 এর ভিতর দিয়ে যাবে, এটা আউটপুটে কি আসবে, এই G2 G1S G2S এবং RS, এটা এই অবস্থায় আসবে। এখন এইটা আবার কিন্তু এই G3 এর জন্য ইনপুট সিগন্যাল। সিমিলারলি এইটার সাথে এখন G3 যোগ গুণ হওয়ার পরে কি G1 G2 G3 RS। দেখো এখানে ফাইনালি কি আসতো, তিনটাই কিন্তু গুণ আকারে আসবে, যদিও তিনটা ট্রান্সফার ফাংশন তিন জায়গায় আছে। ফাইনালি ইনপুটের সাথে আউটপুটের পার্থক্য কি, এই যে ট্রান্সফার ফাংশন গুলো কিন্তু গুণ আকারে আছে এবং আউটপুট CS এবং ইনপুট এখানে। তো আলটিমেটলি যখন এরকম ক্যাসকেড অবস্থায় থাকবে, সিগন্যাল গুলো যখন এরকম ক্যাসকেড বা সিরিজ অবস্থায় থাকবে সিস্টেম গুলা, সেক্ষেত্রে আমরা এই তোমার এই ক্যাসকেডের পরিবর্তে আমরা যেটা করতে পারি, একটা বসাতে পারি, একটা ইকুইভ্যালেন্ট ট্রান্সফার ফাংশন বসাতে পারি, কিন্তু যার ভ্যালু হবে এই যতগুলো ট্রান্সফার ফাংশন সিরিজ আছে সবগুলার গুণফল। দেখো এই যে G1 G2 এবং G3 যেহেতু তিনটা আছে, এটার পরিবর্তে যখন আমরা একটা ইকুইভ্যালেন্ট বসাতে গেছি তখন আমরা বসাতে পারবো, কিন্তু এটার ভেতরে যে ট্রান্সফার ফাংশন গুলো আছে এগুলোকে সবগুলোকে কি করতে হবে, মাল্টিপ্লাই করে দিতে হবে। তো এটা মনে রাখবা যে ক্যাসকেড ফর্মে অলওয়েজ মাল্টিপ্লাই করে দেওয়া লাগে। যখন আমরা ক্যাসকেড গুলোকে একসাথে করতে যাব, রিডিউস করে যাব, তখন এগুলাকে কি করতে হবে, মাল্টিপ্লাই করে দিতে হবে ট্রান্সফার ফাংশন গুলোকে। যেখানে ইকুইভ্যালেন্ট ট্রান্সফার ফাংশনটা হবে দেখতে পাচ্ছ এখানে নিচে লেখা আছে যে জিই বা ইকুইভ্যালেন্ট ট্রান্সফার ফাংশনটা হবে কি, যে সাব সিস্টেম গুলো ট্রান্সফার ফাংশনে কি গুণফল বা মাল্টিপ্লিকেশন। তো এইটা হলো মনে রাখবা যে যখন ক্যাসকেড ফর্ম থাকবে তখন আমরা এটাকে যখন আমরা যদি এটাকে এক করে দিতে চাই বা ছোট করতে চাই, সেক্ষেত্রে আমাদের মাল্টিপ্লাই করে দিতে হবে। এটা ছিল ক্যাসকেড ফর্ম। নেক্সট আমাদের হলো প্যারালাল ফর্ম। ঠিক আছে, নেক্সট হলো আমাদের প্যারালাল ফর্ম। প্যারালাল ফর্মে থাকলে কি করব, তো প্যারালাল যদি ফর্মে থাকে, প্যারালাল কথাটার মানে হলো সবসময় মনে রাখবা, তোমরা জানো যে প্যারালাল কথাটার মানে হলো এর দুই প্রান্ত সমান, সেম বিন্দু। মনে করো দুইটা ব্রাঞ্চ সেম প্যারালালে আছে, এর মানে হলো এর দুই প্রান্ত বা টু টার্মিনাল অলওয়েজ সেম বিন্দু বা একই বিন্দুতে আছে, এইটার মানে হলো প্যারালাল। তো দেখো এখানে এই যে G1S বা G2S এই তিনটা লাইনে কিন্তু প্যারালাল আছে, কারণ কি দেখো এদের স্টার্টিং পয়েন্ট এবং এন্ড পয়েন্ট কিন্তু একই জায়গায়। ঠিক আছে, এইরকম যদি প্যারালাল অবস্থায় থাকে, এরকম যদি প্যারালাল অবস্থায় থাকে, সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারবো যে স্যার এইটাকে আমরা একটা ইকুইভ্যালেন্ট ট্রান্সফার ফাংশনে লিখতে পারবো। সেই ক্ষেত্রে আমাদের যে এই ইন্টারনাল যে ট্রান্সফার ফাংশন গুলো আছে তিনটা, এগুলাকে যোগ করে দিতে হবে। তার মানে ক্যাসকেডে হলো মাল্টিপ্লিকেশন, আর আমরা যখন প্যারালাল ফর্মে ক্রিয়েট করব বা এটাকে আমরা যখন রিডিউস করব, তখন এটা হয়ে যাবে সামেশন। ঠিক আছে, তো ঠিক সিমিলারলি দেখো নিচে হয়তোবা দেয়া আছে যে এই যে এখানে তো এখন ক্লিয়ার দেখা যাচ্ছে যে R1S ইকুয়ালস টু তোমার ইন্টারনাল ট্রান্সফার ফাংশনটা কি হবে, এই যে তিনটা G1S G2S এবং G3S এই তিনটা যোগফল। ঠিক আছে, তো আমরা দেখবো যে তোমার ক্যাসকেডে মাল্টিপ্লিকেশন গেল, কিন্তু আমাদের প্যারালালে সামেশন। তো যদি কখনো আমাদের এরকম দুইটা ট্রান্সফার ফাংশন প্যারালাল অবস্থায় থাকে, সেক্ষেত্রে আমাদের এরকম সামেশন করে দিলেই হবে। থার্ড যেটা আছে সেটা হলো ফিডব্যাক ফর্ম। এটা
ফিডব্যাক ফর্ম আমরা এইরকম ইয়েতে দেখে আসছি, ওপেন লুপ সিস্টেম, ক্লোজ লুপ সিস্টেম গুলো, ক্লোজ সিস্টেম আমরা দেখে আসছি যতদূর সম্ভব। তো ফিডব্যাক ফর্ম থাকলে আমরা কিভাবে লিখবো, মানে এই যে একটা ফিডব্যাক ফর্ম স্ট্রাকচার আছে যেখানে একটা ইনপুট থাকবে, আউটপুট থাকবে, একটা ট্রান্সফার ফাংশন থাকবে, আউটপুট থেকে একটা ফিডব্যাক ট্রান্সফার ফাংশন থাকবে, এবং সেটা আবার এই ইনপুটের সাথে কম্পেয়ারিং এ সামিং জাংশনে আসবে। এবং সবসময় মনে রাখবা ফিডব্যাকটা কিন্তু মাইনাস হয়, বিকজ অফ ইনপুট এবং আউটপুটের মধ্যে ডিফারেন্সটা বের করার জন্য আমাদের অবশ্যই নেগেটিভ ফিডব্যাক দেওয়া লাগে। ফিডব্যাক দুই রকম হতে পারে, পজিটিভ ফিডব্যাকও হতে পারে, বাট আমরা সিস্টেমগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে আমরা স্ট্যাবিলিটির জন্য নেগেটিভ ফিডব্যাক ব্যবহার করি। তোমরা হয়তো পড়ছো, নেগেটিভ ফিডব্যাক কোথায় পড়ছো? ইলেকট্রনিক্সে পড়ছো, ইনভার্টিং অ্যাম্পলিফায়ারে পড়ছো, ওখানে পড়ার কথা, ইনভার্টিং অ্যাম্পলিফায়ারে নেগেটিভ ফিডব্যাক। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আমাদের কি হবে, সেক্ষেত্রে একটা ভ্যালু এইটার পরিবর্তে দেখো, এই ট্রান্সফার ফাংশনের পরিবর্তে এইটা লেখা হয় জিএস ডিভাইডেড বাই 1 প্লাস জিএস ইন্টু এইচএস। ঠিক আছে, মানে ওই রকম ফিডব্যাক স্ট্রাকচার থাকলে ওইটাকে আমরা চেঞ্জ করতে পারি। চেঞ্জ করে আমরা লিখতে পারি জিএস ডিভাইডেড বাই 1 প্লাস জিএস ইন্টু এইচএস। এখন এই ক্ষেত্রে এই ভ্যালুটা কোত্থেকে আসলো, জিএস ডিভাইড বাই 1 প্লাস জিএস ইন্টু এইচএস, এই ভ্যালুটা কোত্থেকে আসলো এখানে আমি দেখাই দিছি, জাস্ট 3 থেকে 4টা লাইন। দেখো এইটাকে যদি আমি আউটপুট সিগন্যালটাকে যদি আমি রিপ্রেজেন্ট করতে চাই, দেখো এই সিএসটাই কিন্তু, এই সিএস ভ্যালুটাই কিন্তু এখানে আসছে। এখানে আসার পরে ডেফিনেটলি যখন ট্রান্সফার ফাংশন দিয়ে যাবে এটা গুণ হয়ে যাবে। এই পয়েন্টে যেটা আসবে, এই পয়েন্টে ফাইনালি যেটা আসবে সেটা কি, সেটা হলো স্যার সিএস ইন্টু এইচএস। এখানে যেটা আসবে এটা হলো সিএস ইন্টু এইচএস, আর এই প্রান্তে আছে আরএস। তাহলে এই সামিং জাংশনের আউটপুট কি হবে, আরএস মাইনাস সিএস ইন্টু এইচএস, কারণ এই পয়েন্টে আছে সিএস ইন্টু এইচএস, সিএস ইন্টু এইচএস আছে এই পয়েন্টে, আর এই পয়েন্টে আছে আরএস। তো এই দুইটা যখন আমরা সামিং জাংশনে দিলাম, তো সেই ক্ষেত্রে এইটার আউটপুটটা হবে, মানে এই পয়েন্টে যেটা আসবে এখানে, সেটা আসবে আরএস মাইনাস সিএস ইন্টু এইচএস। এবং এইটা যখন এই ট্রান্সফার জিএস এর ভিতর দিয়ে যাবে, ঠিক আছে, এই জিএস এর ভিতর দিয়ে যখন যাবে তখন ডেফিনেটলি এটা গুণ হয়ে যাবে, এবং আমরা ফাইনালি কি পাবো, সিএস ইকুয়ালস টু কি হবে, সিএস। তো এই জন্য দেখো ইকুয়েশনটা কি লেখা আছে, আরএস মাইনাস সিএস ইন্টু এইচএস ইন্টু জিএস ইকুয়ালস টু সিএস। তো এটা হলো এইখান থেকে আমরা ইকুয়েশনটা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে যেটা করব আমরা, দেখো পরের লাইনে কি করা আছে, জাস্ট এটাকে গুণ করে দেয়া আছে, ইন্ডিভিজুয়ালি গুণ করে দেয়া আছে, জিএস ইন্টু আরএস, জিএস এইচ সিএস এইচএস ইকুয়ালস টু সিএস। তো নেক্সট আমরা কি করব, এই সিএস দুটাকে এক করে দিব। তবে এই সিএস দুটাকে এক করে দেওয়া আছে এবং এই জিএস টাকে অপর প্রান্তে দেওয়া আছে। এক করে দেওয়ার পর আমরা সিএস টাকে কমন নিলাম, দুই প্রান্ত থেকে সিএস, দুই সাইড থেকে কমন নিলাম। কমন নেওয়ার পরে সিএস নিল 1 প্লাস জিএস ইন্টু এইচএস, এবং এখানে জিএস ইন্টু আরএস। তো আমরা কি করলাম, এই সিএস এর পরে নিচে আমরা আরএস টাকে নিয়ে আসলাম, আবার এবং এই এই যে ব্র্যাকেটের যেটা, এটাকে আমরা ওই প্রান্তে নিয়ে গেলাম, আমরা পেয়ে গেলাম সিএস আরএস বাই আরএস ইকুয়ালস টু এটা। এই যে ট্রান্সফার ফাংশন, এটা কিন্তু ট্রান্সফার ফাংশন সিএস বাই আরএস, আউটপুট বাই ইনপুট, ঠিক আছে। এই ট্রান্সফার ফাংশনটাকে বলা হয় ক্লোজড লুপ ট্রান্সফার ফাংশন। আমরা যেটা আগের বার দেখছি সেটা জিএস, অলওয়েজ মনে রাখবা এই টার্মটা হলো, জিএস টার্মটা হলো ওপেন লুপ ট্রান্সফার ফাংশন, জিএসটা হলো ওপেন লুপ ট্রান্সফার ফাংশন। আর আরএস তোমার টিএস, এটা হলো ক্লোজ লুপ ট্রান্সফার ফাংশন। আমরা যে ভ্যালুটা এখানে দেখতেছি এটা হলো টিএস, ঠিক আছে, এটাই কষ্ট হলো টিএস, এবং এইটাই হলো ক্লোজ লুপ ট্রান্সফার ফাংশন এবং ওপেন লুপ ট্রান্সফার ফাংশনের মধ্যে সম্পর্ক। স্যার এই জিএস ডিভাইডেড বাই 1 প্লাস জিএস ইন্টু এইচএস, যেখানে এইচএস হলো তার ফিডব্যাক ট্রান্সফার ফাংশন। যদি ফিডব্যাক না থাকে, যদি 1 থাকে তাহলে 1 বসাবো, যদি ট্রান্সফার ফাংশন থাকে তাহলে ট্রান্সফার ফাংশন বসাবো। এইটাই কিন্তু ওপেন লুপ সিস্টেম, ওপেন লুপ ট্রান্সফার ফাংশন এবং ক্লোজ লুপ ট্রান্সফার ফাংশনের মধ্যে সম্পর্ক, টিএস ইকুয়ালস টু জিএস ডিভাইডেড বাই 1 প্লাস জিএস ইন্টু এইচএস। তো যেটা মূল উদ্দেশ্য ছিল যে আমরা ওই ফিডব্যাকের পরিবর্তে আমরা আরএস ইকুয়ালস টু, আমরা এটার পরিবর্তে আমরা এটা লিখতে পারবো জিএস ডিভাইডেড বাই 1 প্লাস জিএস ইন্টু এইচএস, যেটা হলো একটা ক্লোজ লুপ ট্রান্সফার ফাংশন টিএস। ঠিক আছে, তো আশা করি এটা এটা নিয়ে আর প্রবলেম হবে না, কারণ এখানে এক্সপ্লেনেশন মানে একবারে করে দেয়া আছে কিভাবে এই টিএস টা আসলো। তো এইটা হলো এখানে বেসিক্যালি, টিএস এর পরিবর্তে কি আরএস ধরেছে? না, কোথায় টিএস এর পরিবর্তে আরএস হচ্ছে, কোথায়, ইনপুটে কি নিচ্ছে? ইনপুট আরএস মানে তো ইনপুট সিগন্যাল,
আরএস মানে ইনপুট সিগন্যাল, সিএস মানে আউটপুট সিগন্যাল। আমি বলতে চাচ্ছি যে আমরা আগে যেটা জানতাম যে ট্রান্সফার ফাংশন হলো জিএস, সেটা ছিল ওপেন লুপ। ঠিক আছে, যখনই একটা ফিডব্যাক চলে আসবে সিস্টেমের ভিতরে তখন সেটা তো ক্লোজ লুপ সিস্টেম হয়ে যাবে। আমরা আগেও পড়ছি, আমরা ভাইবাও দিলাম মিডে, ক্লোজ লুপ সিস্টেম চলে আসবে। তাহলে ওপেন লুপ ট্রান্সফার ফাংশনের ভিতরে যেমন দেখো, আমি একটু ডায়াগ্রামে গেলে তোমরা আর একটু ক্লিয়ার হতে পারবা। মানে স্যার বুঝতে পারছি মাঝের অংশটা আমাদের, আমরা যখন রিডিউস করে নিয়ে আসছি মাঝের অংশটা হচ্ছে আমাদের হ্যাঁ ফিডব্যাকের জন্য। হ্যাঁ, এই এইটা তো ওপেন লুপ ট্রান্সফার ফাংশন, তাই না? জি আবার স্যার। এইখান থেকে আউটপুট সিগন্যালটাকে তুমি আবার ফিডব্যাক করে আবার কি আমরা আবার ইনপুটে নিয়ে আসতেছি। জি স্যার। তো নিয়ে আসার পরে এখন এই যে এই টোটালটা তো একটা, যদি আমি একটা ট্রান্সফার ফাংশনে কনভার্ট করতে চাই টোটালটাকে, তাহলে সেটা হয়ে যাবে ক্লোজ লুপ সিস্টেম ট্রান্সফার ফাংশন, যেটা এই পাশে থাকবে ইনপুট, এই পাশে থাকবে কি আউটপুট। তো এই যে এইটাই হলো বেসিক্যালি সেই টিএস, এইটা যেটার ভিতরে ও ক্লোজ লুপ ওপেন লুপ ট্রান্সফার ফাংশন থাকবে এবং মানে আমরা ফিডব্যাক রিডিউস ট্রান্সফার। করার পরে আমরা এটা পেয়ে হ্যাঁ যাব। হ্যাঁ, রিডিউস করার পরে আমরা ওটা লিখতে পারবো আর কি। ঠিক আছে, কারণ এইটা টোটাল ইকুইভ্যালেন্ট সার্কিটটা বা টোটাল ইকুইভ্যালেন্ট ইকুয়েশনটার পরিবর্তে আমরা এটা লিখতে পারবো। তো এই ছিল মোটামুটি তিনটা ফর্ম, মোটামুটি এই তিনটা ফর্মই কোনো না কোনো ভাবে ইউজ করে। হ্যালো স্যার, বলো। মানে ওই যে সিএস ভাগ আরএস না লিখে আমরা টিএস লিখতে পারি? হ্যাঁ, টিএস লিখতে পারি না, টিএসই লেখা উচিত ছিল, আমি এখানে টিএস লিখে ভুলে গেছি, যেখানে ইকুয়ালস টু টিএস লেখা উচিত ছিল। ঠিক আছে, এখানে কারণ এটা তো আর জিএস লিখবো না, এটা হলো ক্লোজ লুপ ট্রান্সফার ফাংশন, এখানে টিএস হবে, এটা লিখে রাখো। সিএস ভাগ আরএস এটা না লিখে টিএস। হ্যাঁ, না না, এইটা তো হবেই, এইটা তো হবেই। সিএস বাই হ্যাঁ, আরএস মানে ট্রান্সফার ফাংশন, ইনপুট বাই আউটপুট, এটা তো থাকবে, কিন্তু এখন এইটার পরিবর্তে আমরা জিএস লিখবো না, কারণ এটা হলো আমাদের ক্লোজ লুপ ট্রান্সফার ফাংশনের ক্ষেত্রে সবসময় একবার সিএস বাই আরএস তো ট্রান্সফার ফাংশন, ইয়ে তোমার ট্রান্সফার ফাংশনে, কিন্তু ওপেন লুপ কোনটা ক্লোজ লুপ কোনটা, যেহেতু এখানে ফিডব্যাক ফর্মটা আছে এই জন্য এটা আমাদের ক্লোজ লুপ হয়ে গেছে। ক্লোজ লুপকে টিএস দ্বারা প্রকাশ করা হয় আর ওপেন লুপকে তো জিএস দ্বারা প্রকাশ করা হয়, যেমন এখানে নিজস্ব জিএসও আছে। ঠিক আছে, আর এইচ এস কে হলো ফিডব্যাক ট্রান্সফার ফাংশন প্রকাশ করা হয়, ফিডব্যাক ট্রান্সফার ফাংশনকে এইচ দিয়ে প্রকাশ করা, এটা জাস্ট নোটেশন আর কি, মানে ওরা ইউনিভার্সালি দেওয়া হয় এই কারণে দিয়েছে। ঠিক আছে, এটা নিয়ে খুব একটা আহামরি কিছু না, জাস্ট দেওয়া আছে। স্যার মানে ক্লিয়ার বলো। হইতে পারলাম। ওখানে আপনার হচ্ছে সিএস ভাগ আরএস ইকুয়াল কি টিএস লিখবো আমরা ওই পুরো কোথায়? ফাংশনটা দেখে? এখানে হ্যাঁ, তুমি এক্স্যাক্টলি আমাকে পয়েন্ট আউট করে বলো, আমি তোমাকে ক্লিয়ার করে দিচ্ছি, আমাকে বলো পয়েন্ট আউট করে বলো, এখানে নাকি মানে এখন এখানে? হ্যাঁ, এখন এখানে সিএস ভাগ আরএস ইকুয়াল আমরা কি টিএস দেখো, টিএস। টিএস লিখবো? হ্যাঁ, কেন সেটাই। লিখবো, কেন লিখবো আমি সেটা তো বললাম, যে কারণ এখন এই ট্রান্সফার ফাংশনটা কিন্তু ওপেন লুপ সিস্টেম না, আমরা এখন একটা ক্লোজ লুপ সিস্টেম নিয়ে কথা বলতেছি। কারণ এর মধ্যে যদি শুধু একটা এরকম একটা ট্রান্সফার ফাংশন থাকতো যেটা এই পাশে ইনপুট এই পাশে আউটপুট, সেটা হলো ওপেন লুপ ট্রান্সফার ফাংশন ছিল, সেই ক্ষেত্রেও এর ইনপুট আছে আউটপুট আছে, সেই ক্ষেত্রেও সিএস বাই আর এস ইকুয়ালস টু জিএস। কিন্তু আমরা এখন তো জিএস ইন্টারনালি আমরা ইউজ করতেছি, এখন আমাদের এর মধ্যে দেখো জিএসও আছে এবং এইচএসও আছে, এবং এটা ক্লোজ লুপ ট্রান্সফার ফাংশন, এই জন্য এইখানে সিএস বাই আর এস এর পরিবর্তে আমরা কি লিখবো, টিএস লিখবো। ঠিক আছে, এবার ক্লিয়ার হয়েছে নাকি আর আর ডিসকাস করতে হবে? মাইদুল, স্যার বুঝতে পারছি, এক লাইন বেশি লিখলেই হবে, এই লাইনটা লিখবো, তার নিচেই ওই সিএস বাই আরএস এর পরিবর্তে টিএস ইকুয়াল টিএস জিএস লিখবো, হ্যাঁ হ্যাঁ ডিভাইডেড 1 প্লাস জিএস ইনটু এইচএস। হ্যাঁ। আমি তো তোমাদের এই জিনিসটা ক্লিয়ার করে বললাম যে এইটা হলো তোমার, এইটা ইকুয়ালস টু টিএস, এইটা হলো তোমার ওপেন লুপ ট্রান্সফার ফাংশন এবং ক্লোজ লুপ ট্রান্সফার ফাংশনের মধ্যে সম্পর্ক, যে একটা ক্লোজ লুপ ট্রান্সফার ফাংশন টিএস ইকুয়ালস টু জিএস ডিভাইডেড বাই 1 প্লাস জিএস ইনটু এইচএস, যেখানে জিএস হলো ওপেন লুপ ট্রান্সফার ফাংশন এবং এইচএস হলো ফিডব্যাক ট্রান্সফার ফাংশন। ঠিক আছে, মানে দুইটা মিলে ক্লোজ হওয়ার কারণে টিএস লিখবো আমরা। হ্যাঁ, মানে ক্লোজ লুপ ট্রান্সফার ফাংশনকে তুমি আর জিএস দিয়ে প্রকাশ করতে পারো না, তাহলে তো আর ওপেন, যখন এই 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 সিস্টেমটাতে কিন্তু তোমার একটা ক্লোজ লুপ ট্রান্সফার ফাংশন আছে, কারণ এইটার পরিবর্তে তুমি টিএস লিখতে হবে। তো সেই ক্ষেত্রে তুমি যদি জিএস লেখো তাহলে তো মিললো না, মানে তোমার দুইটাকে তো তোমার দুইটা জিনিসকে প্রকাশ করতে হবে, যদিও ওপেন লুপ বা ক্লোজ লুপ দুইটার ক্ষেত্রেই কিন্তু সিএস বাই আর এস, কারণ আউটপুট বা ইনপুট মানে হলো ট্রান্সফার ফাংশন। আমি বলতে যাচ্ছি ট্রান্সফার ফাংশনে আরো ক্লাসিফিকেশনে ঢুকে গেছি আমরা, দুইটাই তো ট্রান্সফার ফাংশন, দুইটাই সিএস বাই আর এস, কিন্তু কখন সিএস হবে, কখন কখন টিএস হবে আর কখন জিএস হবে, যখন এটা ওপেন লুপ ট্রান্সফার ফাংশন হবে তখন এটা জিএস, আর যখন এটা ক্লোজ লুপ ট্রান্সফার ফাংশন হবে তখন এটা হবে কি টিএস। আমি এখন মনে বুঝাইতে পারছি।
যে দুইটাই ট্রান্সফার ফাংশন, কিন্তু এটা হলো ক্লাসিফিকেশন অফ ট্রান্সফার ফাংশন। একটা ওপেন লুপ, এটা ক্লোজ লুপ। ফিডব্যাক থাকবে না তখন সেটা জিএস, তখন সেটা জিএস, আর যখন ফিডব্যাক থাকবে তখন তখন আমরা সেটা টিএস। এটা লিখব। হ্যাঁ, টিএস। আচ্ছা আচ্ছা, দেখো এই যে এখন এরকম একটা স্ট্রাকচার দেয়া আছে, এইটাকে আমাকে একটা ইকুইভ্যালেন্ট ট্রান্সফার ফাংশনে নিয়ে আসতে হবে, একটা ইকুইভ্যালেন্ট ওয়ান ট্রান্সফার ফাংশন। এই স্ট্রাকচারটা তোমরা একটু অ্যানালাইসিস করো যে এখানে কি কি করা যেতে পারে, কোনটা কোনটা প্যারালাল আছে। আমাদের কিন্তু তিনটা জিনিসই মাথায় থাকবে সবসময়, স্যার একটা প্যারালাল, একটা ক্যাসকেড, আরেকটা হ্যাঁ বা সিরিজ বা ক্যাসকেড যেটাই বলো, আরেকটা হলো ফিডব্যাক। এই তিনটা জিনিসই আমাদের অ্যাপ্লাই করে কমাতে হবে এবং এই তিনটা জিনিসই থাকে। এখন আমরা এই তিনটা জিনিসের মধ্যে কোথায় কি ব্যবহার করব, কিভাবে এটাকে রিডিউস করে নিয়ে আসব, এটা তোমরা একটু চিন্তা করতে থাকো। আমি একটু 2 থেকে 3 মিনিটের একটা ব্রেক নিচ্ছি। তোমরা একটু চিন্তা করতে না, তোমরা একটু চিন্তা করতে থাকো। এটা একবার বলে দিলে হবে না, এটা অনেকগুলো প্রসেস আছে, অনেকগুলো ধাপে যাওয়া লাগবে। ঠিক আছে, তোমরা একটু চিন্তা করতে থাকো যে কিভাবে এটাকে একটা একটা ধাপে ধাপে এটাকে করা যায়। আমি জাস্ট 2 থেকে 3 মিনিটের মধ্যে একটু আসতেছি। ঠিক আছে, 2 থেকে 3 মিনিট। মাহিদুল ভাই, হ্যাঁ ভাই স্যারকে না দেখলে ভাই আপনারা দেখা যায়। তাই হ্যাঁ ভাই। ওরে বাবা, ছাত্র স্ক্রিন শেয়ার করছে, আমাকে দেখতেছেন কেমনে? আরে ভাই স্যারের স্ক্রিন দেখি না আমি, সবসময় আপনারটাই দেখি। স্যার বলে শুধু শুনি আমি। তাই আর আপনি ই করবেন, অন্য অ্যাঙ্গেলে বসবেন, পিছনে জামা কাপড় দেখা যায় সব। রুম চেঞ্জ করা লাগবে ভাই। আর রুম চেঞ্জ না, আপনি একটু অন্য পজিশনে বসলেই তো হবে। দেখুন লাইট আছে, কারণ কি এটা হচ্ছে ইউটিউবে দিয়ে দেয়। ইউটিউবে দিয়ে দিলে এটা যে শুধু যে আমরাই দেখি তা কিন্তু না। একজন যদি ট্রান্সফার ফাংশন লিখে সার্চ দেয় তখন এটা চলে আসবে। তখন দেখবে যে মাহিদুল ভাই চেয়ারের উপর পা তুলে বসছে, লুঙ্গি পরা, পিছনে জামা কাপড়। যাই হোক, আগে একটু কম খেয়াল করতে সিরুর কথা, এখন ছেলেপেলে আরো বেশি করে খেয়াল করবে, রেকর্ড তো হচ্ছে। বুঝলাম না খুব চুপচাপ। সেলিম ভাই আসসালামু আলাইকুম। কি অন করে বাথরুমে গেছো? সেলিম ভাই আর কি নাই, আমি আছি লাইনে। কি ডায়রিয়া হইছে? চুপচাপ। শুভদা, শুভ, শুনতেছি, হ্যাঁ শুনতেছি। ইউনিভার্সিটির কি সরাসরি টাকা দিলে ওনারা কি আলাদা রিসিপ্ট দেয় নাকি? কিভাবে? অবশ্যই দিব। কেউ যাবেন নাকি এর ভিতরে 2-3 দিনের ভিতরে? মাহিদুল ভাই, হ্যাঁ কে? নাইম ভাই, নাইম, নাইম মিয়া। হ্যাঁ ভাই, কি অবস্থা? ও ভাই ভালো ভাই, একটু নেটের বাইরে আছি ভাই, স্যারের একটু কইেন আজকে ক্লাস করতে পারবো না, পরে ভিডিও দেখে। আরে স্যার আসলে একটু কথা বললে যান। স্যার কই গেছে? অনেক কষ্ট করে ঢুকছি ভাই, এই 2-1 মিনিটের ব্রেক। রোদের মধ্যে দাঁড়ায় রইছি। স্যার একটু ব্রেকে আসছে। নাস্তা করতেছে নাকি? নাইম ভাই এবার 4 পেতে হবে কিন্তু। ভাই আমার 4 দরকার নাই, আমি পাস হইলে খুশি, আল্লাহর নাম লয়ে। আরে ভাই আপনি তো এর আগে রেজাল্ট ভালো করতে পারেন না, শুধু অ্যাটেন্ডেন্সের কারণে। নিয়মিত আসতে পারেন না, এবার তো রেজাল্ট ভাই নিয়মিত এটা ক্লাস মজা লেন না করতেছেন। ভাই, আমি রেজাল্ট ভালো চিন্তা করি না, আমার আমরা যতটুকু 4 আশা করি ভাই। ওর আশা করি না ভাই। আমরা আমি জানি আমাদের ভিতর সবথেকে মেধাবী আপনি, শুধু অ্যাটেন্ডেন্সের কারণে আপনার রেজাল্ট ভালো হয় না, আমরা জানি। ভাই পাম দিয়েন না ভাই, সবাই কাছে সেলিম ভাই, পাম দিয়েন না ভাই। ভাই রোলটা দিয়ে যাও ভাই। পাম আর কি আছে, স্কলারশিপ যে পায় সেই তো প্রথম না। আরে স্কলারশিপ পাইলাইছি, স্কলারশিপ পাওয়ার সময় পাইলাইছি, স্কলারশিপ পাওয়ার না অনেক ফলাফল আছে আমাদের কাছে। ভাই থাকলে তোমরা পাইতাম, আমরা পাই নাই। পাইতেন ভাই, এখন আবার পরীক্ষা নিলে পাইবেন। আগে যা পড়াইছে ধরেন, এখন যদি স্কলারশিপটা এরকম করে যে এত দিন পর্যন্ত যা পড়াইছি তার উপর একটা পরীক্ষা দিয়ে যে পাস হইব এর নিব, তাইলে আপনার এই এই মাহিদুল ভাই, আপনার সাবজেক্ট কি ইলেকট্রোমেডিক্যাল ছিল না? হ্যাঁ ইলেকট্রোমেডিক্যাল ছিল। আপনার জন্য ভালো একটা অপরচুনিটি আছে দেখলাম। সেলিম ভাই মৌখিক পরীক্ষা
এখানে শুধু টাকা পয়সার হিসাব হবে ভাই। এ সেলিম ভাই শুনেন ভাই, হ্যাঁ বলেন ভাই বলেন। ভাই আমি একটু লিভ নিব বুঝছেন, আমি রোলটা দিয়ে গেছি। আচ্ছা সমস্যা স্যারকে নেই, ভিডিওতে রেকর্ড থাকবে, স্যার দেখবে যে আপনি ঢুকছিলেন। ঠিক আছে, ওকে ভাই। ভাই অনেক কষ্ট করে ঢুকছি, আমি রোদের মধ্যে আছি ভাই। আচ্ছা ভাই। এই রেকর্ডিং ওকে, হচ্ছে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। অনেক কষ্ট হচ্ছে ভাই, অনেক কষ্ট সেলিম, হচ্ছে। আচ্ছা ঠিক আছে, যাও, কে যাবে যাও, সমস্যা নেই, যাও রোলটা দিয়ে যাও আমাদের। ঠিক আছে, কারো কোনো প্রবলেম থাকলে, যেমন ওই রেজাউল আমাকে জানাইছে, যার কোনো প্রবলেম থাকলে সে দেখলে আমার সাথে যোগাযোগ করে, আর আমি অ্যাটলিস্ট জানলাম যে আচ্ছা কি অবস্থা। ঠিক আছে, আচ্ছা আমার মনে হয় ইতিমধ্যে তোমরা এটাকে কিছুটা চিন্তা করছো। আমি জাস্ট আমার সাথে একটু মিলাই নাও। একটা জিনিস হলো যে প্রথমে যদি আমরা একটু চিন্তা করি যে এই টাইপের ম্যাথ গুলা কিন্তু কোনো হাতে মানে তোমার কোনো লিখিত কিছু না, এটাকে যদি শুধু বক্স আকারে রাখতে হবে। তখন যদি দেখো একটু নিচের দিকে সলভ দেখো, স্যার শুধু এই যেরকম এইভাবে প্রসেস ওয়াইজ শুধু এগিয়ে যেতে হবে, আস্তে 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 লাস্ট পর্যন্ত যেতে হবে। বুঝতে পারছি যে এই টাইপের ম্যাথ গুলো আসলে ওই যে ধরে ধরে যে ক্যালকুলেশন করবো এরকম না, জাস্ট এঁকে যেতে হবে। একটা প্রসেসকে তুমি চেঞ্জ করলা, ওই পরবর্তীতে আবার এটাকে আঁকতে হবে। তো ঠিক সিমিলারলি আমার বোর্ডে করতে খুব একটা কষ্ট হতো না, কারণ এখানে মুছতে আমার কানেক্ট করতাম, আমার হাতে লিখে এটা অনেক কষ্ট হয়েছে, অনেকবার লিখতে হয়েছে। তো এটা একটা ব্যাড অ্যাডভান্টেজ ছিল। আর এই ক্ষেত্রে দেখো সবার আগে যেটা যেটা আমরা করতে পারি, যে এখানে যে G2S আর G3S কিন্তু ক্যাসকেড অবস্থায় আছে, তাই না? তোমাদের হয়তো সবার মাথায় এটা আসছে, যে এটা আমরা ইজিলি এটাকে আমরা করতে পারি। আমি সবাইকে আনমিউট করে দিই, সাউন্ড আসতেছে। আনমিউট বলতে কি তোমরা ইচ্ছা করলে নিজেরাকে আবার মানে আনমিউট করে আমার সাথে কথা বলতে পারো, সমস্যা নেই। আমি জাস্ট মিউট করে রাখলাম, জাস্ট সাউন্ডটা যাতে যাতে না আসে এরকম। তো দেখো এই দুইটা ট্রান্সফার ফাংশন কিন্তু ক্যাসকেড অবস্থা আছে, তাহলে আমরা ইজিলি এই দুটাকে আমরা কি করে দিতে পারি, G2S ইন্টু G3S, এটা গুণ হয়ে যাবে। ঠিক আছে, এখন যেটা করলাম, মনে করো এটা গুণ হয়ে গেছে, এটা মনে করো যে গুণ হয়ে গেছে, এখানে একটা ট্রান্সফার ফাংশন আছে, এটা এখন মনে করো চিন্তা করো। এখন নেক্সট আমরা কি করতে পারি, যেমন দেখো এখানে আমরা যে কি যে কোনো জায়গা থেকে শুরু করতে পারি? যে মানে কোনো জায়গায়, এখানে কোনো রেস্ট্রিকশন নাই, এই ম্যাথ গুলোতে কোনো রেস্ট্রিকশন নাই, যে কোনো জায়গা থেকে শুরু করতে পারো, যদি তুমি মানে তুমি করতে পারো আর কি, স্টার্ট করতে পারো, কোনো সমস্যা নেই। তো সেই ক্ষেত্রে দেখো এই যে এইখানে তিনটা সামিং জাংশন আছে, তিনটা সামিং জাংশন আছে। একটা মজার ব্যাপার কি দেখো, যে আসলে তিনটা সামিং জাংশন এখানে জাস্ট এমনিতে দিয়ে রাখছে, কারণ দেখো এইটার যে আউটপুটটা, এটা আবার এখানের সাথে যোগ হচ্ছে, এইটার যে আউটপুট আবার এটার সাথে এটার সাথে যোগ হচ্ছে। সো আলটিমেটলি কি এই প্রসেসটাকে আমি যদি ব্যাখ্যা করতে যাই, দেখো জিনিসটা অনেকটা এইরকম, মনে করো 1 2 3 আছে, তিনটা সংখ্যা আছে। এই তিনটা সংখ্যাকে আমরা দুই ভাবে যোগ করতে পারি। একটা হলো একের সাথে 2 যোগ করলাম একবার, 1 + 2 = কত হলো 3। এই 3 এর সাথে এবার আবার 3 যোগ করলাম, তাহলে কত হলো 6। বা সিমিলারলি আমরা আরেকটা কাজ করতে পারি, যে 1 + 2 + 3, এই তিনটাকে যদি আমি একসাথেও যোগ করি তাহলে কি পাবো, সেক্ষেত্রে আমরা 6 পাবো। তাহলে এই যে এখানে দুইটা স্টেপে করলো বা তিনটা স্টেপে করলো, আর এখানে একটা স্টেপে করলো। সিমিলারলি অনেকটা এইরকম, যে স্যার এখানে একবার যোগ করছে, আবার এখানে এসে আবার যোগ করছে, আবার এখানে এসে আবার যোগ করছে। জিনিসটা যদি না করি, যদি আমি একটা সামিং জাংশন দেই, তাহলে কি কোনো সমস্যা হবে? না, কোনো সমস্যা হবে না। কারণ কি এখানে কোনো এখানে যদি একটা ট্রান্সফার ফাংশন থাকতো, সেই ক্ষেত্রে ভ্যালুটা চেঞ্জ হওয়ার সম্ভাবনা থাকতো, কিন্তু এখানে কোনো সম্ভাবনা নাই। এখানে মানে এই পয়েন্টের আউটপুটটাই আবার এই পরবর্তী ট্রান্সফার ফাংশনে কি পরবর্তী সামিং জাংশনে ঢুকতেছে। তো সেই ক্ষেত্রে এই তিনটা সামিং জাংশন দেওয়ার একটাই মানে হলো যে যার প্রশ্ন আছে সে একটু আমাকে কি করো, মানে আনমিউট করে কথা বলো। ঠিক আছে, স্যার বলো। তাহলে এই তিনটা আমরা যোগ করে নিতে পারি স্যার? হ্যাঁ, তিনটাকে আমরা 1 পয়েন্ট করে দিতে পারি। ঠিক আছে, আমি মানে একটা পরবর্তীতে আমি দেখাচ্ছি, একটু দেখায় তারপর কোশ্চেন করলে ভালো হয় আর কি। আমি একটু দেখাই নেই, তো আমি শেষ করতে পারবো না। মানে আমি ডিসকাস করি, তারপর তোমাদের যেখানে প্রবলেম আছে আমি সেটা আবার ডিসকাস করবো, সমস্যা নেই। দেখো আমি যেটা করলাম, যে ওই তিনটা সামিং জাংশন আমি যেটা বললাম অলরেডি, যে আমাদের যদি চারটা সংখ্যা থাকে 1 2 3 4, একের সাথে 2 যোগ করলাম, এটার আউটপুট কত আসলো 3। ওই 3কে আবার আমি পরবর্তী 3-এর সাথে যোগ করলাম, কত হলো 6। ওই 6কে আবার পরবর্তী 4-এর সাথে যোগ করলাম, কত হলো 10। আউটপুট পেলাম কত আমরা 10। এটা না করে যদি আমি 1 2 3 4 এই চারটাকে একসাথে যোগ করি, সেই ক্ষেত্রেও কিন্তু আমি 10 পাবো। তো এইখানে ওইটাই করা হয়েছে, এই প্রসেসটা ওইখানে ওইটাই করা আছে। একটু একটু খেয়াল করে দেখো, যে এখান থেকে যে সিগন্যালটা আসছে এবং এখান থেকে যে সিগন্যালটা আসছে, এটাকে যোগ করছে, যোগ করার পরে এই যোগফলটাকে আবার পরবর্তী স্টেজে যোগ করছে,
আবার এইটার যোগফলটাকে কি আবার পরবর্তীটার সাথে যোগ করছে, তার মানে কি ধাপে ধাপে যোগ করা। এবং এই ধাপে ধাপে না করে যদি আমি একটা সামিং জাংশন, কারণ আমাদের এমন তো না বলা যাচ্ছে যে সামিং জাংশনে 3টার চেয়ে বেশি সিগন্যাল ঢোকা যাবে না, না সামিং জাংশন মানে এখন তুমি মাল্টিপল সিগন্যাল ঢুকতে হবে। তো আমি এখন যেটা করব যে 3টাকে আমি একটা সামিং জাংশন নিয়ে আসবো এবং সবগুলো সিগন্যাল ওই একটা সামিং জাংশনে আসবে, এটার আউটপুটই সেমই আসবে। আমার সংখ্যার উদাহরণটা দিয়ে তোমরা বুঝে গেছো। একটা যে জিনিসটা হবে যে যেমন এখন ধর এখানে হ্যাঁ বলো। সেক্ষেত্রে H1 H2 H3 এর যে মাইনাস মানে ওখানে প্লাস মাইনাসের ব্যাপারটা ছিল, এখানে তো সবগুলো মাইনাস দেখছি। হ্যাঁ আমি শেষ করি কথাটা, শেষ করি আমি একটু, শেষ না করলে তো আসলে আমি বুঝাতে পারতেছি না। আমি শেষ করি কথাটা যে যখন আমি 3টাকে এক করে দিলাম, একটা পয়েন্ট করে দিলাম, ঠিক আছে, এখানে দেখো এখানে প্লাস ছিল, H2 ক্ষেত্রে প্লাস ছিল, আমি H2 জায়গায় এখানে মাইনাস দিয়ে রাখছি। একটা জিনিস মাইনাস দেওয়ার একটা কারণ আছে, কারণ হলো আমার মেইন টার্গেট যেটা হলো যে আলটিমেটলি তো আমাকে এটা ছোট করতে হবে। ছোট করার জন্য আমাকে ক্যাসকেড, প্যারালাল বা সিরিজ এবং ফিডব্যাক যে কোনো একটাতে নিয়ে আসতে হবে। এখন যদি আমি নিয়ে আসতে চাই, দেখো এই 3টাকে আমি যদি আমি চোখ দিয়ে দেখতে পারতেছি এই 3টাকে আমি প্যারালাল করতে যাচ্ছি, যে তোমরা অলরেডি বুঝে গেছো যে এই 3টার অলরেডি এক প্রান্ত এক আছে, তাহলে কি আমার অপর প্রান্তটাও সেম পয়েন্টে নিয়ে আসতে হবে। এখন যখন আমি সেম পয়েন্টে নিয়ে আসবো, সেক্ষেত্রে এইখানে মাইনাস, এইটাই মাইনাস, কিন্তু মাঝেরটা যদি প্লাস হয় তাহলে তো সেম পয়েন্ট হলো না। তো সেক্ষেত্রে মাঝেরটাকে আমি যদি প্লাস করতে চাই তাহলে আমি কিভাবে করতে পারি? তো মাঝেরটাতে ছিল প্লাস, আমি সেখানে মাইনাস করব, সেক্ষেত্রে কিভাবে আমি মাইনাস করতে পারি? একটা প্লাসকে আমি কিভাবে মাইনাস করতে পারি? একটা প্লাসকে আমি মাইনাস করতে পারি যে স্যার আমি যদি 2টা মাইনাস ইউজ করি, তাহলে আমি তখন এই প্লাসটাকে ভেঙে 2টা মাইনাস ইউজ করলাম, একটা মাইনাস আমি এখানে দিলাম, আর একটা মাইনাস কি আমি ট্রান্সফার ফাংশনে ভেতরে দিয়ে দিলাম, কারণ ট্রান্সফার ফাংশনের সাথে আলটিমেটলি কিন্তু এটা গুণই হয়ে যায়। ঠিক আছে, আলটিমেটলি আমি যেই ভ্যালুটাই আসে ট্রান্সফার ফাংশনের সাথে কি সেটা গুণ হয়ে যায়। মনে করে এখান থেকে ভ্যালু আসলো 2, এই 2টার সাথে এটা গুণ হলো, তোমার -2HS, এটা যখন এখানে আসবে এই মাইনাসটাও কি এটার সাথে গুণ হয়ে যাবে। ঠিক আছে, এই মাইনাস এর সাথে কি গুণ হয়ে যাবে, তখন এই মাইনাসের মাঝে কি আলটিমেটলি প্লাসই হয়ে যাচ্ছে। তো এইটার একটা প্রসেস যে একটা চিহ্নকে কিভাবে ভাঙা যায়। যদি এখানে প্লাস থাকে আমরা এই প্লাসটাকে 2টা মাইনাস দ্বারা ডিভাইড করে দিতে পারি, একটা মাইনাস আমরা এখানে রেখে দিলাম আর একটা মাইনাস আমি ট্রান্সফার ফাংশনের ভেতরে ঢুকাই দিলাম। এতে আমার সুবিধা কি হলো? এতে সুবিধা হলো যে স্যার এই প্রান্তের যে পয়েন্ট গুলা সবগুলো এখন সেম পয়েন্টে হয়ে গেল এবং অলরেডি আগের প্রান্তটা কি অলরেডি সেম পয়েন্টেই ছিল। তো এখন আমরা বলতে পারি যে স্যার এই 3টা ব্রাঞ্চ কিন্তু প্যারালাল। এখন যদি কারো কোনো প্রশ্ন থাকে সে আমাকে এখন জিজ্ঞেস করতে পারো। না স্যার, মোটামুটি ক্লিয়ার হলো। হ্যাঁ ঠিক আছে। তো এখন আমরা যেটা করব যে এখন স্যার এই 3টাকে আমরা প্যারালাল করে দিব। প্যারালাল করলে আমি আগেই বলছি এই 3টা কিন্তু যোগ হয়ে যাবে। H1 minus H2S plus H3S, বিকজ এখানে মাইনাস চিহ্ন আছে এজন্য যোগের জায়গায় মাইনাস হয়ে যাবে। H1 minus H2 plus H3, আর এই ক্ষেত্রে কি হবে G2 into G3। এই দুটো আমাদের পরবর্তী ফিগারে দেখবো, এই দুটো আমাদের চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, পরবর্তীতে আগে এটা করা হয়েছে H1 minus H2 minus plus H3 এবং যদি প্লাস থাকতো বা 3টায় মাইনাস থাকতো তাহলে তো আমাদের কোনো তাহলে কিছু সমস্যা করা লাগতো না। না না তাহলে কিছু করা লাগতো না। 3টা প্লাস থাকলে 3টাতে এরকম মাইনাস করা লাগতো। এর কারণ আছে যে এখানে আমি যদি এখানে 3টাই প্লাস থাকতো সেক্ষেত্রে আমি কি করব স্যার? সেক্ষেত্রে 3টাতেই মাইনাস করা লাগবে। কারণ হলো আলটিমেটলি এটা তুমি দেখতেছো যে এটা আউটপুট থেকে কিন্তু ফিডব্যাক আসছে এবং আমরা কিন্তু নেগেটিভ, হ্যাঁ নেগেটিভ ফিডব্যাক। এখন পজিটিভ থাকলেও সমস্যা নাই, সেক্ষেত্রে তোমাদের যে ওই সূত্রটাতে একটু চেঞ্জ করতে হবে। আমি আসলে চাচ্ছি না তোমাদের কনফিউজ করানোর জন্য, এই জন্য তোমরা এটা মনে রাখো যে আমরা ফিডব্যাকটা অলওয়েজ আমরা মাইনাসই রাখবো। পজিটিভ রাখলেও যে হবে না তা না। এখানে যদি তুমি পজিটিভ রাখো সেক্ষেত্রে ওই যে সূত্র ছিল GS ডিভাইডেড বাই 1 প্লাস GS ইন্টু HS, সেখানে প্লাসের জায়গায় মাইনাস হয়ে যাবে 1 মাইনাস GS ইন্টু HS, সেক্ষেত্রে তোমাদের এই জিনিসটা কনফিউশন হয়ে যাবে। এই জন্য আমি ওইটা অ্যাভয়েড করতে যাচ্ছি। এইচ এর সাথে যে মাইনাসটা ব্যাপারটা ওইটাই সামনে আসছে। হ্যাঁ ওইটাই সামনে চলে আসতো, হ্যাঁ ওইটাই সামনে চলে আসতো, অটোমেটিক্যালি সামনে চলে আসবে। সরাসরি আমরা এখানে মানে মাইনাস দিতেই পারি। হ্যাঁ কারণ ফিডব্যাক তো আমরা যেহেতু যে ফিডব্যাকটা আমরা নেগেটিভ ফিডব্যাক যদি ব্যবহার করতেছি সেখানে ফিডব্যাক তো মাইনাসই হবে। যেহেতু নেগেটিভ ফিডব্যাক বলতেছি, নেগেটিভ ফিডব্যাক মানে ডেফিনেটলি এখানে মাইনাস আসবে। ঠিক আছে, তো দেখো এইখানে অলরেডি আমরা ফিডব্যাকটাকে এক করে ফেলছি। এক করে ফেলার পরে আমরা যে নেক্সট লাইনে যেটা করবো এই দুটাকে গুণ করে দিব। আমি হয়তো এতগুলো লাইন না করলেও হয়তো, আমি জানি না কেন করছি, একসাথে করে দিতে পারতাম, তো তোমাদের বোঝানোর জন্য বারবার করছি। এই যে দেখো এখানে আমি দুটাকে গুণ করে দিচ্ছি। এখন যে অবস্থায় আছে যে এই এখন এই স্ট্রাকচারটা কি অবস্থায় আছে কেউ বলো তো? এই স্ট্রাকচারটা কি? 3টা যে প্যারালাল ওখানে ছিল ওইটা আমরা একটা মানে না না আমি বলতে চাচ্ছি যে এই স্ট্রাকচারটাকে আমরা এখন কিভাবে কি করতে পারি? এটা তো এখন ক্লোজ লুপ অলরেডি। হ্যাঁ এইটাকে এখন আমরা ইজিলি ক্লোজ লুপ বা ফিডব্যাক ট্রান্সফার ফাংশনে আমরা ফিডব্যাক করে দিতে পারি, বা এটা তোমার এইটাকে আমরা ফিডব্যাক ট্রান্সফার ফিডব্যাক ফর্ম যেটা ছিল আমাদের
সেটাতে আমরা কনভার্ট করে দিতে পারি। দেখো এখন আমরা যেটা করলাম পরবর্তীতে এইটা করে দিলাম। এখন ফিডব্যাক কিভাবে করলাম এটার পরিবর্তে ওই যে বললাম এটা কিন্তু এখন জিএস, আমাকে যদি আমরা জেনারেলাইজ এটা কি, এটা হলো এখন জিএস, এইটা হলো আমাদের এখন এইচএস। আমাদের সূত্র কি, জিএস আমি এস না লিখলাম 1 প্লাস জি ইন্টু এইচ, জাস্ট লেখার কারণে জি ইন্টু এইচ। তো দেখো এইটা মানে জিএস, তাহলে এই যে জি এর জায়গায় এই পুরোটা বসাইছি, 1 দিছি প্লাস জি এর জায়গায় এই পুরোটা বসাইছি এবং এইচ এর জায়গায় কি এই পুরোটা বসাইছি। বোঝা গেছে? জাস্ট এই সূত্রের অনুরূপ ভাবে এক্স্যাক্টলি ভ্যালুগুলো বসাই দিছি। তো ভ্যালুগুলো বসাই দেওয়ার পরে পরবর্তীতে কি, এখন এই দুইটা কি অবস্থায় আছে, এই দুইটা দেখো তো, এই দুইটা কি অবস্থায় আছে? হ্যালো, এই দুইটা সিরিজ অবস্থায় আছে। সামনের জিএস মানে সামনের জিএস মানে জি1 এস যেটা এটা থাকবে, মানে জাস্ট আমরা ওই পাশের অংশটা যেটা ক্লোজ লুপে ছিল ওইটা আমরা চেঞ্জ করলাম। হ্যাঁ এটাই তো, এইটা চেঞ্জ করলাম, এইটুকু চেঞ্জ হলো আমার, ঠিক আছে? এই ফর্মটা চেঞ্জ হলো, এইটার পরিবর্তে আমরা এখানে ফিডব্যাক ফর্মটা লিখলাম। লেখার পরে এখন যে জি1 এসটা আছে এইটার সাথে কি এটা তো সিরিজ অবস্থায় আছে, তাহলে এটা কি জাস্ট গুণ হয়ে যাবে, ঠিক আছে? গুণ হয়ে গেলে ফাইনালি দেখলাম যে আমরা পরবর্তী লাইনে কি গুণ করে দিছি, এই উপরের সাথে গুণ হয়ে গেল। এটাই হলো আমাদের সেই ইকুইভ্যালেন্ট ট্রান্সফার ফাংশন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম সালাম। কে? 41 ব্যাচে? কত ব্যাচে? কত ব্যাচে? হ্যাঁ রেজাল্ট বলো। না শেষের দিকে কেন? তুমি কি ক্লাসে অ্যাড হচ্ছে না বলতে কি, তুমি তো ওই লিংকে ক্লিক করলেই তো হবে। কি বলো? না এটা তো লিংক ক্লিক করলে হওয়ার কথা, তাই না? এই সবাই কি বলো, লিংক ক্লিক করলে হয়ে যাবে। নেট প্রবলেম, না নেটওয়ার্কের সমস্যার কারণে উনি পারতেছেন না। পাসওয়ার্ডের কথা বলছো? ক্লিকে ঢুকে গেছি। আর তুমি কি ওই যে আইডি পাসওয়ার্ডে ঢুকতেছো? মানে আইডি পাসওয়ার্ডে ঢুকবে না, আমি তো লিংক দিছি তোমাদের ইয়েতে গ্রুপে, ফেসবুক গ্রুপে। ওভাবে ঢুকলে হবে না, আসো ওই লিংকে যাও। ওই যে তোমাদের সাথে একটু বলে রাখি, যেটা হলো যে আমাদের ওই প্ল্যাটফর্মটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? তোমরা হয়তো কোনো স্যার বলছি কিনা আমি জানি না। আমরা যে আগে জুমে ক্লাস নিতাম এখনো জুমে নিচ্ছি, কিন্তু তোমরা বুঝতেছো না, কিন্তু আমাদের এন্ড থেকে জুমে না, আমরা এখন ভি সেশন, গভর্নমেন্টের একটা ওয়েবসাইট আছে, ওইখানে আমাদের এখন রেজিস্টার্ড মেম্বারশিপ আমরা পাইছি। তো ওই কারণে আমাদের এখন ওই আর পাসওয়ার্ড দেওয়ার কোনো স্কোপ নাই, এখন আমাদের লিঙ্কটা শেয়ার করতে হয়, বুঝছো? ওই কারণে ওই যে যারা আগের মতো ট্রাই করতেছে ওইভাবে হচ্ছে না। তো গ্রুপের মধ্যে আমি যেহেতু দেখো লিঙ্কটা দিছি, সেই লিঙ্কটা দিয়ে ঢুকতে হবে। বিডি রেন গভর্নমেন্ট এই করতেছে, ডেভেলপ করছে, ওইভাবে আমাদের ঢুকতে হবে। এখন আর পাসওয়ার্ড আইডি পাসওয়ার্ডের বলে ওই বালাইটা নাই, এখন ডাইরেক্ট লিঙ্ক। তো কোনো স্যারকে আইডি পাসওয়ার্ড বললে সে দিতে পারবে না, কারণ এখন লিঙ্ক হয়ে গেছে। আর দিতে পারবে যদি সে জুম ইউজ করে, তো সেই ক্ষেত্রে জুম ইউজ করলে আমরা 40 মিনিটের বেশি ক্লাস নিতে পারবো না, বুঝছো? 40 মিনিটের বেশি ক্লাস নেওয়া যায় না নর্মাল বেসিক অ্যাকাউন্ট। এতদিন আমাদের অ্যাকাউন্ট ছিল, কিন্তু এখন সেটা নেওয়া যাচ্ছে না, সেটা বন্ধ করে দিয়েছে, বন্ধ করে গভর্নমেন্ট এটা 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 এখন আবার আমাদের সাপ্লাই করছে। যাই হোক, এটা চলে আসলো। এখন সিমিলারলি আমার ক্লাসটা শিডিউল করা ছিল 9:30 থেকে 11টা, ঠিক আছে? আর 15 মিনিট সময় আছে আমার, 15 মিনিট পরে এই সেশনটা বন্ধ হয়ে যাবে। 90 মিনিটের বেশি শিডিউল করতে পারি নাই। আবার 120 মিনিট করলে হয়তো বা থাকতো, কিন্তু আমি আজকে শিডিউলটা 90 মিনিট হয়েছে আমার, 9:30 থেকে শিডিউল করা ছিল। এই জন্য আমি একটু জাস্ট এইটাকে একটু শেষ করে দিতে চাচ্ছি। দেখো তোমরা একটু ইয়েতেই থাকো, আনমিউট অবস্থাতেই থাকো, যদি কারো কোনো প্রশ্ন থাকে সাথে সাথেই করো, কারণ আবার দেখানোর পরে কোয়েশ্চেন করার জন্য হয়তো সময় পাবো কিনা আমি বলতে পারতেছি না। দেখো এখন এই স্ট্রাকচারটাতে যদি আমি রিডিউস করতে চাই, তোমরা হয়তো বা দেখতে পাচ্ছ যে স্যার এই যে এই দুইটা কিন্তু সিরিজ অবস্থায় আছে, তাই না? একটু সাথে সাথে আমাকে একটু ফিডব্যাক দিও একটু, এই দুটো কি সিরিজ অবস্থায় আছে না? জি স্যার। হ্যাঁ, সিরিজ অবস্থায় থাকলে কি হবে? সিরিজ অবস্থায় থাকলে যোগ হয়ে যাবে, গুণ হয়ে যাবে। না যোগ না, গুণ হয়ে যাবে। গুণ হয়ে যাবে, তাহলে এস স্কোয়ার হবে, তাই না?
স্কয়ার হবে। আচ্ছা যার সাউন্ডে প্রবলেম হচ্ছে, তার এখানে এস আছে, আমরা তাহলে এস স্কয়ার দিচ্ছি, কিন্তু যদি ধরেন যে জিএস, বলো তুমি নিজেকে আনমিউট করে বলো। আমি সবাইকে মিউট করে দিচ্ছি কারণ সাউন্ড হচ্ছে। বলো। মানে বলছি যে হ্যাঁ এখানে এস এস আছে, এজন্য আমরা এস স্কয়ার লিখছি। আর যদি এখানে ধরেন দুইটা জিএস থাকতো, তখন কি আচ্ছা, আমরা জিএস জিএস এর ইন্টু উপরে জিএস, জিএস ইন্টু জিএস, ইনটু ইনটু লিখতাম, মানে হ্যাঁ এস। মাল্টিপ্লিকেশন, হ্যাঁ স্বাভাবিক। মানে যদি এ এ থাকতো একটাতে বি থাকতো তাহলে এ ইন্টু বি এ বি, হ্যাঁ এরকম সরি, এরকম। আচ্ছা ঠিক সিমিলারলি এটা এটা আমার হয়ে গেল, গুণ হয়ে গেল। আবার দেখো এই যে এইখানে এইটা এস স্কয়ার মনে করো, এখানে অলরেডি এস স্কয়ার আছে মনে করো, দুইটা পরিবর্তে এখানে এস স্কয়ার আছে, এবং এই যে একটা পয়েন্ট এখান থেকে 1/s আবার এখানে এসে কি সামিং যোগ হচ্ছে। দেখো এই পয়েন্ট এবং এই পয়েন্ট দুইটা ব্রাঞ্চের জন্য কিন্তু সিমিলার পয়েন্ট। সিমিলার পয়েন্ট হলে কি প্যারালাল না? প্যারালাল তো, এটা প্যারালাল অবস্থা। প্যারালাল তো, প্যারালাল হলে কি এখানে এস স্কয়ার আর এখানে আছে কি 1/s, তাহলে এটা যোগ করলে কি হবে এস স্কয়ার প্লাস 1/s, এস স্কয়ার প্লাস 1/s। তাহলে আমরা এই স্ট্রাকচারটার পরিবর্তে এই টোটালটাকে আমরা উঠাই দিতে পারি, উঠাই দিয়ে আমরা লিখতে পারি এস স্কয়ার প্লাস 1/s। মানে একটা ফর্মে নিয়ে আসছে। হ্যাঁ একটাতে নিয়ে আসতে পারি, বা তুমি দুইবারও করতে পারো, বা কেউ যদি একবার করতে পারে তা ভালো, দুইবারও করতে পারি। তখন নিয়ে আসছি। এখন দেখো এখন এই অবস্থায় আছে। এখন একটা জিনিস মজার ব্যাপার হলো যে স্যার এখন তুমি যেই ফর্মুলাই ট্রাই করো হবে না, কারণ কি তুমি এখানে ফিডব্যাকও ফালাইতে পারতেছো না, কারণ কি এই যে এইখান থেকে আরেকটা ফিডব্যাক গেছে। এখন একটাই উপায় আছে, মানে কিছু কিছু ক্ষেত্রে এই ইয়েতে যখন আমরা রিডিউস করতে যাব, কিছু কিছু ক্ষেত্রে দেখবা কোনো কিছু আর খাটতেছে না, না আমরা সিরিজ করতে পারতেছি। কারণ দেখো এখান থেকে সিরিজ করতে পারবো না, কারণ এখান থেকে একটা ফিডব্যাক ফর্ম চলে গেছে। এই দুটোকে আমরা প্যারালাল, এটা তো প্যারালাল না, প্যারালাল তো অলওয়েজ মানে ফরওয়ার্ড ডিরেকশনে থাকবে, বা রিভার্স ডিরেকশন থাকলে একই রকম ডিরেকশনে থাকবে। দেখো এখন এই যে ফিডব্যাক, এখান থেকে একটা ফিডব্যাক গেছে, এখান থেকে একটা ফিডব্যাক গেছে, ঠিক আছে, এই দুটা ফিডব্যাক। আমরা যেটা করতে পারি যে স্যার এই দুটা এই পয়েন্টটাকে যদি সাপোজ মনে করো এই পয়েন্টটা যদি এখানে না থাকে এইখানে থাকতো, সাপোজ যদি এইখানে থাকতো, তাহলে দেখো এইটা আর এটা কি প্যারালাল হয়ে যেত, দুটো যোগ হয়ে যেত, যোগ হয়ে যাওয়ার পরে এখান থেকে যে একটা যেটা আসতো সেটা আমরা ফিডব্যাক করে দিতাম, এটা ক্যাসকেড হয়ে যেত, তখন ইজিলি করে যেত। তো ওখানে থাকলে তো তখন এই যে S1 এর সাথে মাঝের দুটো তখন সিরিজ অবস্থা হইতো, সিরিজ হয়ে যেত, মাঝেটা সিরিজ হয়ে যেত। তো এই যে এই পয়েন্টে হলো ঝামেলা, এইটাকে বলা হয় মুভিং ব্লকস। মানে এই ব্লক ডায়াগ্রাম ডিরেকশনে এমন একটা পয়েন্ট আসবে যেখানে তোমাকে পয়েন্টটাকে সরাতে হবে। তো কিভাবে সরাতে হবে? খুবই ইজি প্রসেস। মনে করো এই পয়েন্টটা এখন এখানে না, এই পয়েন্টটাকে আমি এখানে নিয়ে আসবো, নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এখন এখন এইটার এখানে নাই। এখন যেটা করতে হবে যে স্যার আমি যে নিয়ে আসলাম এটাকে আগের মতো রইলো না, আগের মতো নাই, আগের মতো নাই। এখন আগের মতো করার জন্য মনে করো এই পয়েন্টটা যখন এখান থেকে ফিডব্যাক যাইতো এটার ভ্যালু ছিল 1, ঠিক আছে, এটার ভ্যালু ছিল কত 1। এখন এই পয়েন্টটা তো আমি এখানে সরা নিয়ে আসছি, তাহলে এই পয়েন্ট থেকে যদি এই পয়েন্টটা এখন কি এইখান থেকে এখানে যাবে, এখান থেকে গিয়ে আবার এদিক দিয়ে আসতে হবে, তাহলে কি মাঝে কি 1/s ট্রান্সফার ফাংশন পেয়ে গেল না? মাঝে 1/s ট্রান্সফার ফাংশন পেয়ে গেল। আমি বললাম যে সিগন্যালের সাথে যখন কোনো ট্রান্সফার ফাংশন অ্যাড হবে তখন সেটা গুণ হয়ে যায়। তাহলে আলটিমেটলি এখন কিন্তু এখান থেকে আর 1 যাবে না, এখান থেকে যাবে 1/s, কিন্তু আমার যাওয়ার কথা কত 1, এই 1 যাওয়ার কথা আমার এখন যাচ্ছে 1/s। তাহলে এই 1 যেহেতু যেতে পারে সেক্ষেত্রে এই লাইনে আরেকটা ট্রান্সফার ফাংশন আমাদের লিখে দিতে হবে, সেটা হবে হলো s। যদি আমি এখন s দেই, এখান থেকে আসতেছে 1/s, 1/s যখন আবার s এর সাথে গুণ হবে s s কেটে যাবে, কেটে যাওয়ার পরে আলটিমেটলি কি 1 ঢুকবে। আমি মনে হয় খুব দ্রুত কথাটা বলে ফেললাম, এটা আরেকবার বলি যে স্যার এই পয়েন্টটাকে আমি এখন এইখানে সরাই দিব, সরাই দিলে কি হবে আমার এই দুইটা প্যারালাল হয়ে যাবে, এইটা আর এটা প্যারালাল হয়ে যাবে, তবে আমাদের পুরো খুব ইজিলি সলভ হয়ে যাবে। কিন্তু মানে সরালাম, এটা কি আমরা ধরে নিতে পারবো? মানে হ্যাঁ এইটা তোমাকে তোমাকে ধরেই নিতে হবে, এটা তোমাকে ধরেই করতে হবে, বুঝতে পারছি, এটা তোমাকে ধরেই করতে হবে। কারণ যদি এটা আমরা যদি এই ব্লকটাকে যদি না সরাই তাহলে এটাকে আমরা কখনোই সলভ করতে পারবো না ওই তিনটা ফর্মুলাতে। তো আমাকে যেটা করতে হবে ধরে না, ইজিলি বের করা যাবে, কি বসানো হবে ইজিলি বের করা যাচ্ছে, একটু দেখো কিভাবে বের করব। আমি এই পয়েন্ট থেকে এই পয়েন্টে সরাই ফেললাম, সরাই ফেলার পরে সবসময় মনে রাখবা যখনই আমি কোনো বিন্দুকে সরালাম তখন একটা ট্রান্সফার ফাংশন ওই লাইনে অ্যাড হবে। এখন ওই ট্রান্সফার ফাংশনের ভ্যালু কত হবে এইটা হলো ইম্পর্টেন্ট। নর্মালি এই পয়েন্টের থেকে যখন যাইতো এটা ট্রান্সফার ফাংশন ছিল 1,
ফিডব্যাক ট্রান্সফার ফাংশন ছিল 1। 1 কেমনে বুঝলাম? যেহেতু কিছু নাই, ও এই জন্য 1। যেহেতু কিছু নাই এটাকে বলে ইউনিটি ফিডব্যাক। যখন কোনো ট্রান্সফার ফাংশন যাবে না, বাট এটাকে বলে ইউনিটি ফিডব্যাক বলে, ঠিক আছে? মানে টোটালটাই ফিডব্যাক আকারে যাচ্ছে, এটা 1। তো যখন 1 গেল, এখন আমাকে যেহেতু এখান দিয়ে এই পয়েন্টে যখন আমাকে এই ট্রান্সফার ফাংশন ক্রস করবে, তখন এই ট্রান্সফার ফাংশনের সাথে গুণ হয়ে যাবে 1/s। তাহলে এই 1 এর সাথে যদি 1/s গুণ হয়, এখন এইখান থেকে যেটা যাবে সেটা 1/s যাবে, 1/s যাবে। কিন্তু আমাদের যাওয়ার কথা 1, কিন্তু 1/s গেলে তো সেটা সেম রইলো না, আমি যে পরিবর্তন করলাম সেটা সেম রইলো না। সেই ক্ষেত্রে আমাকে এমন কিছু একটা ট্রান্সফার ফাংশন ভ্যালু বসাতে হবে যেটা যাতে এই যে ইফেক্টটা এটা নালিফাই হয়ে যায়। সবসময় মনে রাখবা, যেই ট্রান্সফার ফাংশনটা সে ক্রস করবে সেটা উল্টা ট্রান্সফার ফাংশন আমার এখানে বসে পড়বে, ব্যাস। এই একটা জিনিস হলো মেইন ফর্মুলা, যে যেই ট্রান্সফার ফাংশনটা ক্রস করবে তার রিভার্স রিসিপ্রোকালটা ওই ট্রান্সফার ফাংশনে বসে যাবে। দেখো এখন এটা পরিবর্তে এখানে ছিল 1s আর ওখানে এটা হয়ে যাবে s, তার রিসিপ্রোকাল মানে উল্টাটা হয়ে যাবে। এখন দেখো এই পয়েন্ট থেকে যদি এটা যায় 1/s, মনে করো এখানে 1/s ঢুকতেছে, এই 1/s টা যখন এইটার সাথে গুণ হবে তখন s আর s কাটা যাবে, আলটিমেটলি এটার আউটপুট কি আসবে? 1 চলে আসবে। আর এইটাই হলো হ্যাঁ s বলো। যদি কোনো সংখ্যা হইতো, ধরেন 1/3, সেক্ষেত্রে কি 3 ওই ট্রান্সফার সেম আমি বললাম তো যে এইখানে ভিতরে s আছে না কি আছে, ইট ডাজন্ট ম্যাটার, প্রসেস ইজ অলওয়েজ সেম। আচ্ছা সেম হয়তো। তো ঠিক সিমিলারলি এখন আমাদের এই পয়েন্ট আমরা এখানে সরাই ফেললাম, হয়তো পরবর্তী পয়েন্টে এটা দেয়া আছে। দেখো এই যে দেখো এখন সরাই ফেলছি 1 নিয়ে যাইতে হবে। হ্যাঁ হ্যাঁ, মোট কথা হচ্ছে আমাদের ফিডব্যাকে 1 যাইতে হবে। ফিডব্যাক 1 না, ফিডব্যাকে যা আছে তাই যেতে হবে। হ্যাঁ, যদি এখানে 1 থাকে তাহলে 1ই যাবে। আরো সহজভাবে আমি বলি, যদি তুমি যেহেতু এটা নিয়ে কনফিউশন হচ্ছে, সহজভাবে হলো আমি মনে করো এই পয়েন্ট থেকে এই পয়েন্টে সরালাম, কোন ট্রান্সফার ফাংশনের ভিতর দিয়ে গেল এইটা, তাহলে এখন এইটার ভিতর দিয়ে এইটার উল্টা ট্রান্সফার ফাংশন একটা বসে যাবে। এখন যদি মনে করি এখানে 1 না থাকে, যদি এখানে আরেকটা s থাকতো, এখানে যদি আরেকটা s থাকতো, এখন আমি এটা সরাই ফেলছি, তাহলে তো এখানে 1 এর কোনো বালাই নাই, এখানে কি আর 1 এর বালাই আছে? 1 এর বালাই নাই। তাহলে এই পয়েন্ট থেকে যখন এই পয়েন্টে সরাই ফেলছি, তখন এখানে আরেকটা ট্রান্সফার ফাংশন s যোগ হবে, এই s আর s এখন তখন কি হয়ে যাবে? s² হয়ে যাবে। বুঝতে পারছো? এত প্রেশার নেওয়ার দরকার নাই। একটা এক্সাম্পল দেখে এত প্রেশার নেওয়া যাবে না, একটা এক্সাম্পল দেখলে মাথা ঘুরবে, আরেকটা নেক্সট এক্সাম্পল দেখলে আমাদের আস্তে আস্তে ক্লিয়ার হবে জিনিসগুলো। যেমন দেখো এখানে 1/s, এই পয়েন্টটা থেকে আমরা এই পয়েন্টে সরাই ফেললাম, এই পয়েন্টটা থেকে আমরা এই পয়েন্টে সরাই ফেললাম, তখন সেই ক্ষেত্রে কি আমরা এই s, যেহেতু 1/s এর ভিতর দিয়ে গেছে, এটার উল্টা ট্রান্সফার ফাংশন s আমরা এখানে বসাই দিলাম। বসাই দেওয়ার পরে দেখো নেক্সট যেটা হবে, যে স্যার নেক্সট যেটা সেটা হলো এই ট্রান্সফার ফাংশন উপরেরটা, এইটা আর এইটা প্যারালাল, কারণ কি এইটার এই বিন্দু এবং এই বিন্দু দুইটাই সেম পয়েন্ট, এই প্যারালাল মানে যোগ, তখন s আর s যোগ করলে কি হয়ে যাবে? 2s হয়ে যাবে। এবং এই দুইটা s² প্লাস 1/s আর 1/s এটা কিন্তু সিরিজ, তাহলে এটা কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। গুণ হবে, যদি গুণ হয়ে গেল আর এটা যোগ হয়ে গেল, তো পরবর্তীতে দেখো আলটিমেটলি এইটাই করা হয়েছে, যে গুণ হয়ে গেছে যোগ হয়ে গেছে। এখন এটা লাস্টে কি আছে? এখন লাস্টে আছে যে স্যার এটা হলো এখন একটা ফিডব্যাক ফর্ম আকারে আছে, এইটাকে আমরা জাস্ট ওই ফিডব্যাক সূত্রে বসাই দিলেই আমরা পেয়ে যাব gs ডিভাইডেড বাই 1 প্লাস gs ইনটু hs। তাহলে এইখানে হলো এইটা হলো gs আর এইটা হলো hs। তাহলে দেখো এই যে সূত্রতে বসানো আছে, যে এই যে gs বসাইছি 1 প্লাস এই যে পুরাটা gs ইনটু hs হলো এই 2s। তাও বসানোর পরে আমরা জাস্ট এটা ইন্টারনালি ক্যালকুলেট করলাম, ক্যালকুলেট করে লসাগু গসাগু করে, যেমন যখন গুণ করলাম লসাগু গসাগু করার পরে ফাইনালি যেটা আসলো এইটাই আমরা ওই মাঝে বসাই দিব। এটাই হলো আমাদের সেই ক্লোজ লুপ ট্রান্সফার ফাংশন। আমি একটু দ্রুত গেছি, আমার মনে হয় একটু দ্রুত গেছি। ক্ষেত্রে 2s দিলে মাইনাস হওয়ার বিষয় নাই, কারণ এখানে যেহেতু মাইনাস ছিল না। বুঝি নাই কথা, আরেকবার একটু বলো। এখানে যে স্যার প্যারালালে যে ফিডব্যাক আছে 2s, মানে লাস্টে যে মাইনাসটা, হ্যাঁ হ্যাঁ এখানে যেমন আগে থেকে মাইনাস ছিল, যেমন দেখো এই যে আগে থেকে মাইনাস ছিল, এই দুইটাই মাইনাস ছিল। আগে যেমন ওই যে এইচএস এর সাথে একটা মাইনাস ছিল, এখানে তো আর মাইনাস নাই, এই কারণে এখানে মাইনাস হচ্ছে না। না এখানে তো মাইনাস নাই, এখানে তো 2s ই আছে, 2s টাই বসবে, এখানে তো মাইনাস নাই, এখানে তো 2s আছে যা আছে। এখন যদি 2s এর ভিতরে মাইনাস থাকে মাইনাস বসবে, যদি 2s এর ভিতরে যেহেতু মাইনাস থাকে তাহলে মাইনাস ছাড়া অবস্থায় আছে। মানে মোট কথা gs এবং hs এর ভ্যালুগুলো বসবে এখানে, ঠিক আছে? ভ্যালুগুলো বসার পরে তারপর আমরা একটু জাস্ট এইটা যদি অনেকে সময়ের কারণে যদি এই পর্যন্ত রেখে দেয় তাও সমস্যা নাই, বা যদি এই পর্যন্ত সে ছোট আকারে করে নিয়ে আসতে পারে তাহলে আরো ভালো, ঠিক আছে? যদি ওই পর্যন্ত নিয়ে সে মাঝে বসা দেয় তাও কোনো সমস্যা নাই, কারণ টাইমের কারণে এই ক্যালকুলেশনটা অতটা বাধ্যবাধকতামূলক না। আমি তোমাদের জন্য
হ্যাঁ বলো। লাস্ট ফিগারটা করে দিতে হবে আবার। হ্যাঁ অবশ্যই, এটাই তো ফাইনালি তোমার অবস্থা। এবং এটা কিন্তু টিএস, মাইন্ড ইউ, এটা কিন্তু টিএস, এটা কিন্তু জিএস না, এটা কিন্তু ক্লোজ লুপ ট্রান্সফার ফাংশন টিএস। ঠিক আছে, ঠিক সিমিলারলি আমাদের একটা আমি এক্সাম্পল দিচ্ছি, তোমরা একটু বাসায় ট্রাই করবা। দেখো এখানে আমি তোমাদের একটু মুখে বলে দেই যে স্যার এইটা এই 1/s আর 2s 2 এটা কিন্তু প্যারালাল, তো এটা যোগ হয়ে যাবে। যোগ হয়ে যাওয়ার পরে, ঠিক আছে, যোগ হয়ে যাবে। যোগ হয়ে যাওয়ার পরে এই যে এই 5 এই প্রান্তটা এইখান থেকে সরাতে হবে, এই প্রান্তটা সরা এইখানে নিয়ে আসতে হবে। এই পাশে আসবে, নিয়ে আসলে তখন কি 1/2s এখানে অ্যাড হবে, কি add হবে 1/2s, কারণ যেহেতু 2s ক্রস করতেছে, এটার উল্টা কি 1/2s, 1/2s ক্রস হলে কি এই দুটো আবার যোগ হয়ে গুণ হয়ে যাবে, 5/2s হয়ে যাবে। ঠিক আছে, 5/2s হয়ে যাবে। এবং এই পয়েন্টটা তখন, হ্যালো, জি স্যার। এই পয়েন্টটা তখন, এটা তোমরা একটু পাশে ট্রাই করো, তারপর আমি নেক্সট ক্লাসে তাহলে আইটু ডিসকাস করবো না। আমি একটু জাস্ট হিন্টস দিয়ে বলে দিলাম যে এই পয়েন্টটাকে এই পাশে নিয়ে আসতে হবে, এবং এইখানে একটা ভ্যালু থাকবে 1/s প্লাস 2। ঠিক আছে, 1/s প্লাস 2 এখানে একটা ভ্যালু থাকবে, এবং এই পয়েন্টটাকে এখানে সরাইতে হবে। কিভাবে সরাবা একটু চিন্তা করবা, কিভাবে সরাবা একটু চিন্তা করবা। ঠিক আছে, চিন্তা করে দেখো, যদি কেউ পারো তাহলে আমি নেক্সট ক্লাসে এখান থেকে আবার ডিসকাস করবো। আজকে আমার সেশনটা আর 1 মিনিট পরে শেষ হয়ে যাবে, এর জন্য আমি একটু তাড়াহুড়া করলাম। ঠিক আছে, বিকজ অফ আমার সেশনটা 11টা পর্যন্ত দেওয়া ছিল। আমি রেকর্ডিংটা ক্লোজ করি। তোমরা সবাই আশা করি রোলটা দিয়ে দিছো, তোমরা একটু রোলটা আশা করি সবাই দিয়ে দিছো। আর ক্লাস লেকচার এবং ভিডিও লেকচার দুটো আমি দিয়ে দিচ্ছি, তোমরা একটু ট্রাই করো। ঠিক আছে, এটা একটু প্র্যাকটিস করো। আমি যেটা হোমওয়ার্ক যেটা দিলাম এটা একটু ট্রাই করো। ট্রাই করার পরেও যদি না পারো, আমি তো নেক্সট ক্লাসে আসি। ঠিক আছে, আমি নেক্সট ক্লাসে আসি, বা দরকার হলে আমাদের আগামী ক্লাসে ল্যাবে আছে, আমি ওই কালকে আমি হয়তো ডিসকাস করে দিতে পারি। যদি তোমাদের কালকের মধ্যে যদি কেউ সলভ করতে পারো, আমি কালকে দরকার হলে ডিসকাস করে দিলাম। ঠিক আছে।